কম্পিউটার স্ক্রিন শেয়ারে গেল। আচ্ছা, দেখা যাচ্ছে না? হ্যালো। জি স্যার। আচ্ছা, যেটা বলতেছি যে আমাদের এখানে আমরা যে টপিকগুলো পড়াইছি, আমরা প্রথম 2টা স্লাইড পড়াইছি। তারপর হচ্ছে আমাদের এখানে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার, সেডিমেন্ট, এই লাস্টে 2টা স্লাইড পড়াইছি। টোটাল আমরা স্লাইড পড়াইছি হচ্ছে টোটাল 4টা স্লাইড পড়াইছি। সো আমাদের আরো 3টা স্লাইড বাকি আছে, এই 3টা স্লাইড। তো এই 3টা স্লাইড শেষ করতে হলে টোটাল মোটামুটি আমার 4টা বা 3টা ক্লাস লাগবে আর কি। আজকে একটা ক্লাসে আমরা একটা শেষ করব, আর বাকি ক্লাসে হয়তো আমরা বাকি 2টা শেষ করার ট্রাই করব। তো আজকে ক্লাসটা এতটা লেন্দি হওয়ার কথা না, কিন্তু তবুও হচ্ছে তোমাদের যেটা হয়েছে যে আমার একটু নেটওয়ার্ক প্রবলেমের কারণে হচ্ছে আমি ক্লাসটা নিতে দেরি করে ফেলছি। তো ক্লাসটা শুরু করা যাক। সবাই কি আসছে? না স্যার। স্যার অনেকে স্যার আসছে, আচ্ছা, 6 জন 7 আসছে স্যার। আহ, তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কোয়াগুলেশন এবং হচ্ছে ফ্লোকুলেশন। তো ঈদের আগে আমরা যে লাস্ট একটা টপিক পড়ছিলাম, লাস্ট টপিক যেটা ছিল আমাদের ছিল হচ্ছে প্লেন সেডিমেন্টেশন। আমরা মনে আছে তোমাদের, আমরা প্লেন সেডিমেন্টেশনের একটা টপিক পড়ছিলাম, এবং প্লেন সেডিমেন্টেশনের হচ্ছে তোমাদের যাদের মনে নাই আমি যদি আরেকবার বলি, আমরা এরকম ট্যাঙ্কের ডিজাইন করছিলাম আর কি, যে পানি এখান থেকে এইদিকে ফ্লো করতেছে, ফ্লো করলে হচ্ছে সেডিমেন্টটা আস্তে আস্তে করে নিচের দিকে পড়বে। ঠিক আছে, আমরা এই ম্যাথ গুলা করছিলাম যে ম্যাথ গুলা নিচে পড়বে নাকি বের হয়ে যাবে। আমরা সেটেলিং ভেলোসিটির কথা বলছিলাম, প্লেন সেডিমেন্টেশনের জন্য সেটেলিং ভেলোসিটি কত হবে, কত হইতে হয়, আমরা এগুলো নিয়ে এবং ছোট ছোট একটাই ম্যাথ করছিলাম, আরেকটা ম্যাথ ছিল এটা আমরা বলছিলাম পরে করব। তো আজকে আমরা যে আরেকটা ট্রিটমেন্ট টেকনিক যেটাকে আমরা বলি কোয়াগুলেশন এন্ড ফ্লোকুলেশন, দুইটা টেকনিক, একটা হচ্ছে কোয়াগুলেশন এন্ড ফ্লোকুলেশন। সো প্লেন সেডিমেন্টেশন আমরা কোন পার্টিকেল গুলো নিয়ে কাজ করতে বলছিলাম, যে সকল পার্টিকেল গুলো হচ্ছে টোটাল হচ্ছে ডিসক্রিট পার্টিকেল। তোমাদের হয়তো মনে থাকার কথা, ডিসক্রিট পার্টিকেল মানে যে সকল পার্টিকেল গুলো তুমি যদি পানিতে রেখে দাও, পার্টিকেল গুলো অলওয়েজ আলাদা আলাদা হিসেবে থাকবে। ঠিক আছে, একটা হচ্ছে ডিসক্রিট পার্টিকেল, একটা হচ্ছে কোলাইডাল পার্টিকেল। কোলাইডাল পার্টিকেল কোনগুলা, যেটা হচ্ছে টাইমের সাথে সাথে, যদি টাইমের সাথে সাথে পার্টিকেল গুলো একসাথে হয়ে হয়ে বড় হয়ে যাবে। ঠিক আছে, মনে করো টাইম যখন t=0 তখন পার্টিকেল গুলো এরকম সাইডে সাইডে থাকে। 10 মিনিট পরে দেখা যায় যে দুইটা পার্টিকেল একসাথে হয়ে একটু একটু বড় বড় পার্টিকেল আকারে আসে, সেগুলো হচ্ছে ফ্লোকুলেট পার্টিকেল। তো লাস্ট ক্লাসে আমরা যখন প্লেন সেডিমেন্টেশন করতেছিলাম, প্লেন সেডিমেন্টেশন কোন পার্টিকেলের জন্য আমরা বলছিলাম, ডিসক্রিট পার্টিকেলের জন্য, যেগুলো হচ্ছে আলাদা আলাদা হিসেবে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। আচ্ছা, তো জি স্যার। এখানে কি বলছে যে কোয়াগুলেশন ফ্লোকুলেশন বলছে প্লেন সেডিমেন্টেশন ইজ নট ইফেক্টিভ ইন রিমুভিং পার্টিকেল ডায়া লেস দেন 10 মিলিমিটার। মানে হচ্ছে কোনো পার্টিকেল যদি খুবই খুবই ছোট হয়, সেই ক্ষেত্রে আমাদের প্লেন সেডিমেন্টেশনের কাজ হয় না। কেন কাজ হয় না? যে পার্টিকেল খুবই ছোট হবে সেই পার্টিকেলের সেটেলিং ভেলোসিটি কি হবে, ততই কম হবে। পার্টিকেলের ডায়া কম মানে কি, পার্টিকেলের ওজন কম, তার মানে হচ্ছে পার্টিকেলের কি সেটেলিং ভেলোসিটিটাও কম হবে। তো দেখা যায় আমি যদি প্লেন সেডিমেন্টেশন ট্যাঙ্ক যতই বড় করো না কেন, পার্টিকেলটা নিচে এসে না এসে পার্টিকেলটা আরেক দিকে চলে যাবে, কারণ কি সেটেলিং ভেলোসিটিটা আমার কম। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে পার্টিকেল গুলো রিমুভ করতে পারি? তো বলছে যদি ডায়া তোমাদের 10 মিলিমিটার থেকে ছোট হয়, সেগুলিকে আমরা বলি কোলাইডাল পার্টিকেল। কোলাইডাল পার্টিকেল কি হতে পারে? এলজি হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, অর্গানিক বা ইনঅর্গানিক সাবস্টেন্স বা ক্লে পার্টিকেল হতে পারে। তো এই পার্টিকেল গুলো আমরা যেই প্রসেসে রিমুভ করি সেটাকে আমরা বলি কোয়াগুলেশন, আর একটাকে বলি হচ্ছে ফ্লোকুলেশন। দুইটা কিন্তু দুই টেকনিক, একটা কোয়াগুলেশন আর একটাকে আমরা বলি ফ্লোকুলেশন। এটার মাধ্যমে আমরা কোলাইডাল পার্টিকেল গুলোকে রিমুভ করে থাকি। এখন এখানে কি বলছে, কোলাইডাল পার্টিকেল আর নেগেটিভ চার্জ পার্টিকেল, মানে কোলাইডাল পার্টিকেল গুলো কি নেগেটিভ চার্জ পার্টিকেল। এখন আমি যদি এখানে একটা জিনিস আঁকি, সবাই কি ক্লাসে আসছো? কজন আসছে? তো ধরো এখানে আমি একটা ট্যাঙ্ক আঁকলাম, ট্যাঙ্কে আমি অনেকগুলো, এখানে একটা কোলাইডাল পার্টিকেল আঁকলাম, এখানে একটা কোলাইডাল পার্টিকেল আঁকলাম, এখানে একটা কোলাইডাল। এখন বলছি কি কোলাইডাল পার্টিকেল গুলো নেগেটিভ চার্জ, এটা মাইনাস চার্জ, এটাও মাইনাস চার্জ, এটাও মাইনাস চার্জ। তো এই দুইটা কোলাইডাল পার্টিকেলকে একটা একটাকে আকর্ষণ করবে, যেহেতু দুইটা নেগেটিভ পার্টিকেল, আকর্ষণ করবে না একটা না একটাকে কি স্যার। করবে, সে দূরে সরাই দিবে। এই জন্য বলছি কোলাইডাল পার্টিকেল হচ্ছে নেগেটিভ চার্জ পার্টিকেল। এখন পানির সংকেত কি আমরা জানি কি, H প্লাস, আর এটা কি
ওয়েট OH মাইনাস ওয়েট মাইনাস ওয়েট। কিন্তু দেখো যেহেতু পানিতে সিমিলার পরিমাণ হাইড্রোজেন আয়ন থাকে এবং সিমিলার পরিমাণ OH মাইনাস আয়ন থাকবে, তো পানিতে কিন্তু দেখো যে পানিতে এখন যদি আমি বলি কোলাইডাল পার্টিকেল নেগেটিভ পার্টিকেল, তো নেগেটিভ পার্টিকেল কি আছে? কোলাইডাল পার্টিকেলও আছে, আবার OH মাইনাসও আছে। তো পানিতে H প্লাস আয়ন বেশি নাকি মাইনাস আয়ন বেশি? প্লাস আয়ন বেশি না মাইনাস আয়ন বেশি থাকে? মাইনাস আয়ন বেশি না? মাইনাস এটা বেশি স্যার, OH এখন মাইনাস মাইনাসটা বেশি। বেশি। তো দেখা যাচ্ছে কি কোলাইডাল পার্টিকেলটা কি মানে যেহেতু নেগেটিভ চার্জ একটা আর একটা থেকে অনেক সময় সবসময় দূরে থাকবে, তো তুমি যেভাবে পানির ট্যাঙ্কটা ডিজাইন করো না কেন সেটা একসাথে আসবে না এবং নিচে সেডিমেন্ট আকারে জমা হবে না। তো এই জন্য আমরা যেটা করি যাতে পার্টিকেল গুলো একটার সাথে আরেকটা আকর্ষণ হয়, এই জন্য আমরা একটা কেমিক্যাল কম্পাউন্ড মিক্স করি পানিতে। কি করি আমরা এখানে একটা কেমিক্যাল কম্পাউন্ড দিব, একটা কেমিক্যাল কম্পাউন্ড দিব যাতে কি হয় আমাদের এই পার্টিকেল গুলা তোমাদের হচ্ছে ডিস্টেবিলাইজড হয়ে যায়। ডিস্টেবিলাইজ মানে কি? দেখা যাবে একটা মাইনাস আয়ন থাকলে আরেকটা প্লাস আয়ন হয়ে যাবে। তারপরে কি হবে? একটা পার্টিকেলের সাথে কি হবে? তোমাদের বন্ড ক্রিয়েট করবে, যার ফলে এগুলা হেভিয়ার হয়ে যাবে এবং ফাইনালি সেটেল হবে। তার মধ্যে এই সাবস্টেন্স গুলোকে আমরা বলি কোয়াগুলেন্ট। আমরা যে কেমিক্যালটা আমরা ইউজ করি সেটাকে আমরা কম্পাউন্ডটা যেটা ইউজ করার ফলে আমাদের ডিস্টেবিলাইজেশনটা হবে সেটাকে আমরা বলি কোয়াগুলেন্ট। আমার কথা কি বুঝতে পারছো কি বলছি? হ্যালো, আরেকবার বলবো? জি স্যার, একবার বলেন স্যার। আচ্ছা, আরেকবার যদি আমি বলি, দেখো যে প্রথমে বলছি কি একটা মনে করো একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কে তোমাদের কোলাইডাল পার্টিকেল আছে যেটা ডায়া 10 মিলিমিটার থেকে ছোট। যেহেতু 10 মিলিমিটার থেকে ছোট সেটা সেটেলিং ভ্যালুসিটি অবশ্যই কম, সেটার নিচে সেটেল করবে না। এবং পার্টিকেল গুলো হচ্ছে নেগেটিভ আয়ন, মানে প্রত্যেকটা নেগেটিভ আয়ন। তো যেহেতু প্রত্যেকটা নেগেটিভ আয়ন, সো একটার সাথে একটা অবশ্যই বন্ড ক্রিয়েট করবে না, মানে একটার সাথে একটা মানে অ্যাট্রাকশন নাই, মানে সবসময় কি একটা থেকে ধাক্কা দিয়ে দূরে সরে রাখবে। তো এই জন্য যাতে আমাদের এখানে এটা একটা স্টেবল প্রসেসে আছে, মানে একটা থেকে একটা দূরে আছে, এটা থেকে এটা দূরে আছে। যেহেতু আমাদের যেহেতু এটা স্টেবল প্রসেস আছে, এটাকে ডিস্টেবিলাইজেশন করার জন্য মানে আয়ন গুলা যাতে একটা প্লাসের সাথে মাইনাস যোগ হবে, এই জন্য আমরা কি করি? আমরা একটা কেমিক্যাল কম্পাউন্ড যোগ করি যেটাকে আমরা বলি কোয়াগুলেন্টস। এটাকে আমরা কি বলি? কোয়াগুলেন্টস। সো কেমিক্যাল কম্পাউন্ডটা কি? আসলে কেমিক্যাল কম্পাউন্ড হচ্ছে আমাদের প্লাস আয়ন, আমরা একটা কিছু প্লাস আয়ন যোগ করি, যার ফলে কোয়াগুলেন্ট পার্টিকেল গুলা যেটা আছে এখানে কলয়েডাল পার্টিকেল গুলা ডিস্টেবিলাইজড হয়ে যায় এবং একটা একটার সাথে কি করে তোমাদের যোগ হয়, যার ফলে এটা আস্তে আস্তে করে হেভিয়ার পার্টিকেল হবে এবং হেভিয়ার পার্টিকেল হওয়ার ফলে নিচে সেটেল করে যাবে। এটাকে আমরা বলি কোয়াগুলেশন প্রসেস। যদি আমি একটু নিচের এটা দেখার দরকার নাই, আমরা পরেরটাতে দেখি এখানে কি বলছে। The objective of the coagulation and flocculation process to reduce the surface energy barrier. Surface energy barrier বলতে কি বোঝাচ্ছে? আমি কি বলতেছি, একটা পার্টিকেল এখানে নেগেটিভ পার্টিকেল আছে, এই পার্টিকেলটা কি নেগেটিভ। তো ওই নেগেটিভ পার্টিকেলের চারপাশে এটা কি করবে? এটা ব্যারিয়ার ক্রিয়েট করবে না? হ্যালো, তোমরা শুনতেছো? হ্যালো, জি জি স্যার। স্যার, শোনা যাচ্ছে। তো নেগেটিভ পার্টিকেলের চারপাশে একটা ব্যারিয়ার ক্রিয়েট করবে। আমাদের কাজটা হচ্ছে কি আমরা যাতে পানিতে আরো প্লাস আয়ন যোগ করা লাগবে। কি করা লাগবে? আরো প্লাস আয়ন যোগ করবো। যদি আমি এখানে প্লাস আয়ন যোগ করি তাহলে কি হবে বলো? এই নেগেটিভ পার্টিকেলের চারপাশে কি হবে? আবার একটু কিছু কিছু প্লাস আয়ন যোগ হবে না? জি স্যার। জি স্যার। কিছু প্লাস থাকবে, কিছু মাইনাসও থাকবে। মানে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, আবার এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। তো এটা একটা পার্টিকেলের জন্য। যদি আমি আরেকটা পার্টিকেল আঁকি, এখানেও নেগেটিভ, এখানে নেগেটিভ 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 নেগেটিভ, তার সাথে আরো কিছু প্লাস সাইন কি হবে? এখানে প্লাস, এখানে এটার জন্য মাইনাস আছে, আবার এখানে প্লাস, এখানে মাইনাস, আবার এখানে প্লাস, এখানে মাইনাস। তো এনার্জি ব্যারিয়ার কোনটা? এনার্জি ব্যারিয়ার হচ্ছে নেগেটিভের জন্য এই মাঝখানে যেটা জিনিস রাখলাম সেটা হচ্ছে এনার্জি ব্যারিয়ার। তো আমি যখন প্লাস আয়ন গুলো যোগ করলাম, এনার্জি ব্যারিয়ারের চারপাশে কি প্লাস আয়ন গুলো যোগ হয়ে গেল না? তো এনার্জি ব্যারিয়ার চারপাশে কি আছে? প্লাস আয়নও আছে এবং মাইনাস আয়নও আছে। সিমিলে দেখো দুইটা পার্টিকেলে কি আছে? এখানেও প্লাস আছে, এখানেও মাইনাস আছে। এখন এই দুইটা পার্টিকেল একসাথে বন্ড ক্রিয়েট করবে? না। করবে না, কারণ এখানে হ্যাঁ, প্লাস আছে, এখানে করবে মাইনাস আছে, করবে। আবার এখানে মাইনাস। তো এইটাই বলছে যে আমরা এই এখানে কি করতেছি, কিছু প্লাস আয়ন যোগ করতে হবে, এটাকে আমরা বলি কোয়াগুলেন্ট, যাতে আমাদের পার্টিকেল গুলো ডিস্টেবিলাইজড হয়ে যায়। এইটা একটা জিনিস। এখন দেখো নরমাল এটা কি হলো, এখন আমি এখানে যোগ করার ফলে কি হবে? দেখা যাবে যে এখানে একটা পার্টিকেল আছে, এখানে একটা পার্টিকেল আছে, এটার পাশে এখানে প্লাসও আছে, এখানে মাইনাসও আছে। সবাই একটু মনোযোগ দাও, এখানে প্লাস আছে, এখানেও মাইনাস আছে, এখানেও প্লাস আছে, এখানেও মাইনাস। এখন পানির মধ্যে আমাদেরকে ফ্লোকুলেশন করা লাগবে। ফ্লোকুলেশন মানে হচ্ছে কি একটা স্লো মিক্সিং করা লাগবে। স্লো মিক্সিং করলে কি হবে? এই পার্টিকেলটা আস্তে আস্তে কি পানিটা যখন ঘুরতে থাকবে এই পার্টিকেলটা এই পার্টিকেলের কাছে আসবে না?
মানে তখন কি হবে, একটা পার্টিকেলের সাথে একটা পার্টিকেল বন্ড ক্রিয়েট করবে। তো আমি তোমাদের বলি কোয়াগুলেশন টেকনিক কি। কোয়াগুলেশন টেকনিক শুধুমাত্র আমার প্লাস আয়নটা আমি যোগ করব যাতে আমার এনার্জি ব্যারিয়ারটা রিডিউস হয়। এনার্জি ব্যারিয়ার রিডিউস হলে তো হবে না, একটা পার্টিকেল থেকে একটা পার্টিকেল তো অনেক দূরে দূরে আছে। তো কি করতে হবে, এখানে আমাকে এটাকে পানিটাকে মিক্স করা লাগবে আস্তে আস্তে করে। পানিটাকে আস্তে আস্তে করে আমাকে এখানে মিক্স করা লাগবে। মিক্স করলে কি হবে, একটা পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেল কাছে আসবে যাতে আমাদের এগুলো বন্ডটা ক্রিয়েট করে। এটাকে আমরা বলি ফ্লোকুলেশন। আমার কথা কি বুঝা গেছে? হ্যালো? জি স্যার। আচ্ছা, এখন বলছে আমি এখানে যে প্লাস আয়নগুলো যোগ করি সেগুলো বলছে ডিউরিং দ্য কোয়াগুলেশন এ পজিটিভ আয়ন ইজ এডেড টু দ্য সারফেস টু রিডিউস দ্য এনার্জি সারফেস চার্জ টু এ পয়েন্ট, যাতে আমাদের রিডিউস করা লাগে। এটাকে আমরা বলি কোয়াগুলেন্স। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি কোয়াগুলেন্স। একটা কোশ্চেন লিখো যে রাইট ডাউন দ্য 3 কি প্রপার্টিজ অফ কোয়াগুলেন্স। খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা যে পজিটিভ আয়নগুলো যোগ করব সেটার কিছু তোমাদের প্রপার্টিজ আছে, প্রপার্টিজ গুলো কি কি, খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেনটা স্যার লিখো। কোশ্চেনটা আবার বলেন। হোয়াট ইজ কোয়াগুলেশন এন্ড স্যার ফ্লোকুলেশন? কোশ্চেনটা হোয়াট ইজ রাইট কোয়াগুলেশন? ডাউন দা কি ছিল? আচ্ছা, আগে আগে বলি হোয়াট ইজ কোয়াগুলেশন এন্ড ফ্লোকুলেশন। হোয়াট ইজ কোয়াগুলেশন এন্ড ফ্লোকুলেশন। এই যে হোয়াট ইজ কোয়াগুলেশন এন্ড ফ্লোকুলেশন এন্ড রাইট ডাউন দা কি প্রপার্টিজ, write down the key properties of a coagulant. Write down the key properties of a coagulant. লেখা হয়েছে? না আবার বলি হোয়াট ইজ কোয়াগুলেশন এন্ড ফ্লোকুলেশন। কোয়াগুলেশন কি জিনিস? কোয়াগুলেশন হচ্ছে আমি কোয়াগুলেন্ট মিক্স করলে যাতে পার্টিকেলের এনার্জি ব্যারিয়ারটা কি হয়ে যায়, আমাদের ডিস্টেবিলাইজড হয়ে কমে আসে। আর ফ্লোকুলেশনটা কি? ফ্লোকুলেশন হচ্ছে আমি স্লোলি মিক্স করব। একটা হচ্ছে মিক্সিং, স্লোলি মিক্স করব। আর কোয়াগুলেশনটা কি? যাতে আমি কোয়াগুলেন্ট মিক্স করলে ডিস্টেবিলাইজড হবে। এটা তিনটা কি প্রপার্টিস আছে একটা কোয়াগুলেন্ট। মানে আমি তো ইচ্ছা মতো যে কোনো আয়ন পানিতে মিক্স করতে পারবো না। আমি তো বলছি প্লাস আয়ন মিক্স করা লাগবে। প্লাস আয়ন যে কোনো কিছু আমি মিক্স করতে পারবো না, ঠিক আছে? এটা তিনটা কি প্রপার্টিস কি? ট্রাইভ্যালেন্ট মেটালিক ক্যাটায়ন হতে হবে। ট্রাইভ্যালেন্ট মেটালিক ক্যাটায়ন মানে হচ্ছে কি? ট্রাইভ্যালেন্ট মানে হচ্ছে তিন, মানে হচ্ছে +3 হইতে হবে। মানে +3 আয়ন, যেগুলা +3 আয়ন, যেমন অ্যালাম, অ্যালুমিনিয়াম, Al থ্রি প্লাস প্লাস +3 বা 3+। তারপর আয়রন ApCl3, ApCl3 +3, মানে ঠিক আছে, ফেরিক ক্লোরাইড। তো এই টাইপের মানে এই টাইপের মেটালিক আয়ন গুলো আমাকে এখানে যোগ করতে পারবে। এটা হচ্ছে প্রথম কি প্রপার্টিস। নন টক্সিক হতে হবে। আমাদের কোয়াগুলেশন এবং ফ্লোকুলেশনের কাজটা কি? এটা হচ্ছে ওয়ান টাইপ অফ হচ্ছে আমাদের কি বলবো আমি তোমাদের ওয়াটার ট্রিটমেন্ট। তো ওয়াটার ট্রিটমেন্টে আমাকে এমন কোয়াগুলেন্ট ইউজ করা লাগবে যাতে হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের নন টক্সিক হয়। মানে আমি যেই জিনিসটা অ্যাড করব সেটা অবশ্যই আমাদের নন টক্সিক হতে হবে। ইনসলিউবল ইন নিউট্রাল পিএইচ। নিউট্রাল পিএইচ মানে কি? অ্যাসিডিকও না, ক্ষারও না। তাতে আমাদের এই যে কোয়াগুলেন্টটা মিক্স করব সেটা যাতে আমাদের ইনসলিউবল হয়, মানে পানির সাথে পুরোনো একদম সলিউবল না হয়ে যায়, এই জিনিসটা আমাকে দেখা লাগবে। ঠিক আছে, বুঝা গেছে? তিনটা পয়েন্ট কি কি পয়েন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট। ট্রাইভ্যালেন্ট মেটালিক আয়ন হতে হবে, নন টক্সিক হতে হবে এবং নিউট্রাল পিএইচ যাতে সেটা ইনসলিউবল থাকে, এটা হতে হবে। এখন কতগুলা তোমাদের কোয়াগুলেন্টের নাম দেয়া আছে, ঠিক আছে? কতগুলা কোয়াগুলেন্টের নাম দেয়া আছে, নামগুলো তোমাদের মনে রাখা লাগবে। পরীক্ষার জন্য আমি বলবো না, খুবই ইম্পর্টেন্ট, তবে জানা ভালো। তো আমরা যে বলতেছি তোমাদের পজিটিভ আয়ন মেটালিক আয়ন যোগ করব, এখানে আমরা পজিটিভ মেটালিক আয়ন যোগ করব, সেগুলো কি হতে পারে? সেটা হতে পারে অ্যালাম, যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট, Al2SO4 18 অণু পানি আছে সেটা। আর কি হতে পারে আমাদের? ফেরিক ক্লোরাইড হতে পারে। আমরা মেইনলি ইউজ করি এই দুটাই, বেশিরভাগ ইউজ করা হয়, অ্যালাম আর হচ্ছে ফেরিক ক্লোরাইড। তাছাড়াও কি হতে পারে তোমাদের? ফেরিক সালফেট হতে পারে, ফেরাস সালফেট হতে পারে, ক্লোরিনেটেড কপার হতে পারে, পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড হতে পারে। তো জাস্ট হচ্ছে নামগুলো জানার জন্য, নামগুলো মুখস্থ করা লাগবে না। তবে এখানে আমাদের অ্যালাম অথবা ফেরিক ক্লোরাইডের ম্যাথ আছে, যার টেস্টের ম্যাথ আছে, আমরা সেটা দেখে নিব। আরেকটা কোশ্চেন লিখো। শুনতেছো?
জি স্যার। জি স্যার। এখানে কি আছে? রিমুভাল অফ দ্য স্পেসিফিক কন্টামিনেটেড ইন কোয়াগুলেশন প্রসেস। রাইট ডাউন দ্য criteria. Criteria. On the criteria. Write down the criteria for a coagulant. স্যার বুঝি নাই কি বলছেন। Removal of a specific contaminant in a coagulation process may be affected by. Write down the criteria which may affect the coagulation process. Write down the criteria which may affect the coagulation process. which may affect তারপরে Which may affect coagulation process. লিখছো? জি স্যার। আচ্ছা, তো প্রথম জিনিস যেটা বলছে যে আমাদের কোয়াগুলেশন প্রসেস, মনে করো একটা পানি আছে, এখানে পানিতে আমাদের তোমাদের কোলাইডাল পার্টিকেল আছে, এখানে একটা লাল দিয়ে আমি কোলাইডাল পার্টিকেল রাখলাম, এখানে একটা কোলাইডাল পার্টিকেল রাখলাম, এখানে একটা কোলাইডাল পার্টিকেল, এখানে চারটা কোলাইডাল পার্টিকেল আছে। বলছে যে কি কি কারণে আমাদের কোয়াগুলেশন প্রসেসে এফেক্ট করতে পারে। বলছে টারবিডিটি অফ দ্য ওয়াটার। টারবিডিটি মানে হচ্ছে কি বলতো? মানে ঘোলা না? একটা পানি কখন টারবিড হয়? কখন ঘোলা হয়? আঙুটিতে ঘূর্ণন বোঝায় না? কি ঘূর্ণন। টারবিডিটি বলতে বলছি, টারবিডিটি অফ দ্য ওয়াটার মানে হচ্ছে কি? মানে পানিটা ঘোলা হবে, মানে যেটা হচ্ছে টারবিডিটি পড়াই নাই তোমাদেরকে? না। পড়াইছি কেন? অ্যালকালিনিটি টারবিডিটি পড়াই আনছি না? 15 NTU নেফলোমেট্রিক টারবিডিটি ইউনিট, ভুলে গেছো? মনে নাই? না স্যার। এই যেখানে পড়াছিলাম না নেফলোমেট্রিক টারবিডিটি ইউনিট, এটা দেখা যাচ্ছে না? জি স্যার। না যে 5 NTU 10 NTU নেফলোমেট্রিক টারবিডিটি ইউনিট। টারবিডিটি মানে হচ্ছে কি জানো? মানে টারবিডিটি হচ্ছে পানিতে যে দেখো না, মানে তোমাকে দুই গ্লাস পানি নিছো তুমি, যারা এটা আমি একটু বড় করে নেই, ঠিক আছে? তো দুইটা গ্লাস পানি নিছো, একটা মনে করো পুকুরের পানি নিছো, একটা হচ্ছে তোমাদের মোটরের পানি নিছো বা কলের পানি নিছো। তো কলের পানিটা বেশি স্বচ্ছ না পুকুরের পানির তুলনায়? জি স্যার। কেন? কারণ পুকুরের পানিতে অনেক কি আছে, সাসপেন্ডেড মেটেরিয়ালস থাকে, ঠিক আছে? সাসপেন্ডেড মেটেরিয়ালস থাকে। তো তার মানে হচ্ছে কি পুকুরের পানিটা বেশি টারবিড, মানে পুকুরের পানিটা বেশি ঘোলা। কেন ঘোলা? কারণ সেখানে সাসপেন্ডেড পার্টিকেল আছে দেখে। তো বলছে একটা কোয়াগুলেশন প্রসেসে এফেক্ট করা যায় কিসের মাধ্যমে হতে পারে? টারবিডিটি অফ দ্য ওয়াটারের মাধ্যমে হতে পারে। তো দেখো আমি কি বলছি, টারবিডিটি অফ ওয়াটার কি কারণে হতে পারে? যদি পানিতে বেশি পরিমাণে ক্লে থাকে, যদি পানিতে সাসপেন্ডেড পার্টিকেল বেশি থাকে, তাহলে পানিটা বেশি টারবিড হইতে পারে। তো দেখো এখানে চারটা পার্টিকেল আছে, চারটা পার্টিকেল কিসের জন্য আছে? চারটা পার্টিকেল আছে তোমার হচ্ছে কোলাইডাল পার্টিকেল। যদি এখানে আরো অন্যান্য পার্টিকেল থাকে যেগুলোর জন্য আমার টারবিডিটি বেশি হইতাছে, এখন যদি আমি এখানে তোমাদের কোয়াগুলেন্ট মিক্স করি, তাহলে এই কোয়াগুলেন্ট গুলো এই চারটা পার্টিকেল ছাড়াও কি হবে? বাকি পার্টিকেল গুলো তো যোগ হয়ে যাবে না? হ্যালো? জি স্যার। তাহলে কি হবে? দেখো এই পার্টিকেল গুলোতে এনাফ পরিমাণ প্লাস আয়ন সেটা আনতে পারবে, কারণ প্লাস আয়ন গুলো কি হয়েছে, অন্যান্য পার্টিকেল গুলোতে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। মানে টারবিডিটি যদি পানিতে থাকে তাহলে আমাদের কি কোয়াগুলেশন প্রসেস ভালো হবে নাকি খারাপ হবে? স্যার খারাপ হবে। খারাপ হবে, কারণ হচ্ছে আমাদের অন্যান্য পার্টিকেল গুলো যেগুলোতে আসলে আমার প্লাস আয়ন দরকার নাই, সেটাতেও প্লাস আয়ন গুলো অ্যাটাচ ওগুলো হয়ে তো যাচ্ছে। অ্যাড হচ্ছে। আর বলছে তোমাদের টার্ম অফ ওয়াটার, টার্ম অফ ওয়াটার বলতে যেটা বুঝাচ্ছে হচ্ছে আমাদের পিএইচ কত হবে আর অ্যালকালিনিটি কত হবে। নরমালি হচ্ছে আমাদের পানি যদি অ্যালকালাইন হয়, আমাদের হচ্ছে অ্যালাম আমরা বা ফেরিক ক্লোরাইড কখন ইউজ করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের পানিতে অ্যালকালাইন পানি হতে হবে। এসিডিক পানিতে হচ্ছে আমাদের কোয়াগুলেশন প্রসেসটা ভালো হয় না, করা যায় না, কারণ অ্যালাম বা ফেরিক ক্লোরাইড ডোজ অবশ্যই আমাদের অ্যালকালাইন ওয়াটারে দেয়া লাগে। কিসে দেয়া লাগে? অ্যালকালাইন ওয়াটারে। সেকেন্ড হচ্ছে ডোজেস অফ, মানে হচ্ছে আমরা এসিডিক পানিতে হচ্ছে আমাদের হচ্ছে কোয়াগুলেশন প্রসেস করা যাবে না,
ডোজেস অফ কোয়াগুল্যান্ট মানে হচ্ছে আমি যে এই যে অ্যালাম বা পেরিক্লোরাইড ইউজ করতেছি সেটার ডোজ কত হবে, মানে পার 1 লিটারে কত মিলিলিটার করে আমি অ্যালাম দিব, মানে হচ্ছে কত মিলিমিটার করে আমি অ্যালামটা দিব, সেটার ডোজেসটা লাগবে। আমি বেশি ডোজ দিলে বেশি হবে, কম ডোজ দিলে কম হবে। তারপর হচ্ছে আমাদের টাইম অফ মিক্সিং, কোয়াগুলেশন এন্ড ফ্লোকুলেশন প্রসেস। মানে হচ্ছে আমাদের দুই টাইপের মিক্সিং আছে। আমি একটা জিনিস, একটা হচ্ছে রেপিড মিক্সিং, এটাকে আমি আর দিয়ে বুঝাইলাম, আর একটা হচ্ছে আমাদের স্লো মিক্সিং। একটা কি বলছি, একটাকে রেপিড মিক্সিং বলছি, একটাকে স্লো মিক্সিং বলছি। রেপিড মিক্সিং নরমালি করা লাগে হচ্ছে তোমাদের 1 থেকে 2 মিনিট। রেপিড মিক্সিং করা লাগে কয় মিনিট? হ্যালো, 1 থেকে 2 মিনিট। হ্যাঁ। 1 এবং থেকে 2 মিনিট। রেপিড মিক্সিংটা কখন করা লাগে? মনে করো আমি এখন কোয়াগুলেশনটা মিক্স করছি, কোয়াগুলেশন মিক্স করার পরে মনে করো একটা নরমালি আমি বুঝাচ্ছি আর কি, চামচ দিয়ে তো মিক্স করি না, একটা চামচ দিয়ে তাড়াতাড়ি আমি মিক্স করে ফেলতেছি, ঠিক আছে? নরমালি দেখো কি আমরা যখন শরবত বানাই আমরা কি করি, একটা চিনি ঢালার পর তাড়াতাড়ি মিক্স করি না, যাতে কি হয়, যাতে পার্টিগুলো তাড়াতাড়ি ভাঙতে পারে। তো প্রথমে আমরা রেপিড মিক্সিং করি, ঠিক আছে? এটা হচ্ছে কোয়াগুলেশনের জন্য আমরা রেপিড মিক্সিংটা করা লাগে। যাতে রেপিড মিক্সিংটা কেন করা লাগে জানো? মনে করো এখানে একটা পার্টিকেল আছে, এখানে একটা পার্টিকেল আছে, আমি এখানে কোয়াগুলেশনটা মিক্স করার পরে রেপিড মিক্সিং করলে কি হবে, পার্টিকেল গুলা পুরাটা কোয়াগুলেশনটা পুরাটা পানিতে ছড়ায় যাবে। তাই এই জন্য আমরা রেপিড মিক্সিং করি। যদি আমি রেপিড মিক্সিংটা না করতাম তাহলে দেখা যেত কি, এখানে ঢালার পর আমি রেপিড মিক্সিং করি নাই, তাহলে দেখা যেত উপরের পার্টিকেল গুলোতে আমাদের শুধুমাত্র প্লাস আয়ন আসতো, নিচের পার্টিকেল গুলোতে প্লাস আয়ন আসতো। হ্যালো, স্যার আমার কথা আসতো অনেক পরে। মানে অনেক পরে, মানে কম আসতো আর কি, যদি উপরের পার্টিকেল গুলোতে। এই জন্য আমি রেপিড মিক্সিং করা লাগে। ফ্লোকুলেশনের জন্য আমার করা লাগে হচ্ছে স্লো মিক্সিং, মানে হচ্ছে আমি প্রথমে 2 মিনিট জোরে জোরে করে আমি এটাকে মিশাবো, মিশানোর পরে কি করব, আমি 10 থেকে 15 মিনিট আমি আস্তে আস্তে মিশাবো। এখন প্রথমে বলো, প্রথমে জোরে মিশাবো পরে আমি আস্তে মিশানোর কাজটা আসলে কি, কেউ বলতে পারবা? হ্যালো, হ্যালো। জি স্যার। আচ্ছা দেখো, প্রথমে আমি কোয়াগুলেশন মিক্স করলাম, মিক্স করার পরে আমি জোরে জোরে বলতে মিক্স পারবো করব। না। জোরে জোরে যখন আমি মিক্স করব তখন কি হবে বলো, এখানে প্লাস আয়নও আসবে, এখানেও মাইনাস আয়ন আসবে, এখানেও প্লাস আয়ন আসবে, এখানেও কি আসবে, মাইনাস আয়ন আসবে। তারপর আমি কি বলছি, এটা বলছি 1 থেকে 2 মিনিট পর্যন্ত আমি আস্তে জোরে জোরে মিক্স করব। তারপর বলছি আমি 15 থেকে 20 মিনিট আস্তে আস্তে মিক্স করব। এখন 15 থেকে 20 মিনিট আস্তে আস্তে মিক্স করার কারণটা কি, তাহলে কি হবে, এখানে একটা পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেল আস্তে আস্তে করে যোগ হয়ে বড় একটা পার্টিকেল ক্রিয়েট করে। এখন একটা ছোট পার্টিকেলের সাথে এখানে একটা ছোট পার্টিকেল এসে কি হবে, একটা বড় একটা পার্টিকেল ক্রিয়েট করবে। এখানে একটা ছোট পার্টিকেলের সাথে এখানে একটা ছোট পার্টিকেল বড় একটা পার্টিকেল ক্রিয়েট করবে। এখন আমাকে বলতে পারবা যে স্যার আমি 15 থেকে 20 মিনিট আস্তে আস্তে কেন মিক্স করলাম, আমি জোরে জোরে মিক্স করলে প্রবলেমটা কি হতো? শুধুমাত্র 15 থেকে 20 মিনিটই কেন, আমি 1 ঘন্টা ধরে এটাকে মিক্স করব, তাহলে প্রবলেমটা কি হবে বলতে পারবা? হ্যালো, না স্যার। দেখো নরমালি দেখো তখন কি হবে, মনে করো 15 থেকে 20 মিনিট তুমি আস্তে আস্তে মিক্স করলাম, 15 থেকে 20 মিনিট আস্তে আস্তে মিক্স করলে কি হবে, পার্টিগুলো আস্তে আস্তে করে বড় হলো, এখানে একটা পার্টিকেল বড় হয়েছে, এখানে একটা পার্টিকেল বড় হয়েছে, এখানে একটা পার্টিকেল। এখন আমি যদি আরো জোরে জোরে মিক্স করি তখন কি হবে, পার্টিকেলগুলো যেগুলা পার্টিকেলগুলো বন্ড গুলা কি খুব উইক বন্ড না, ছোট বন্ড ভেঙে যাবে। আবার ভাঙ্গা যাবে, বুঝছো? মানে ছোট প্রথমে হয়ে আমি যাবে। ভালো মতো শোনো, প্রথমে আমি 1 থেকে 2 মিনিট জোরে জোরে মিক্স করছি কি কারণে, যাতে হচ্ছে আমার অ্যালামটা পুরো পানিতে ছড়ায় যেতে পারে। এটা বুঝতে পারছো তো? জি স্যার। পরে 15 থেকে 20 মিনিট কেন আস্তে আস্তে মিক্স করছি, যাতে পার্টিকেলগুলো একটার সাথে একটা কন্টাক্টে আসতে পারে। এটা স্লো মিক্সিং করা লাগছে। এটা কেন আমি রেপিড মিক্সিং করতে পারবো না, কারণ যদি রেপিড মিক্সিং করি তাহলে দেখা যাবে কি পার্টিকেলগুলো আস্তে আস্তে কাছে আসবে, আসার পরে রেপিড মিক্সিং এর কারণে আবার ভাঙা যাবে। কথা বুঝা গেছে? জি স্যার। এই কোশ্চেনগুলো থাকে, স্লো মিক্সিং কেন করা লাগে, রেপিড মিক্সিং কেন করা লাগে। আমি কোশ্চেনে এখানে কিন্তু লেখা নাই, আমি মুখে মুখে বলে দিলাম আর কি, কেন স্লো মিক্সিং করা লাগবে এবং কেন রেপিড মিক্সিং করা লাগবে। এখন দেখো পানিতে যখন আমি অ্যালাম মিক্স করি, আমি কি বলছি, পানিতে আমাদের অ্যালকালাইন থাকতে হবে, পানিতে আমার কি হতে পারে, অ্যালকালাইনটি হতে পারে। অ্যালকালাইনটি পানিতে কি কারণে হয় বলতে পারবা? পড়াইছিলাম, কি কি কারণে হতে পারে, মনে নাই? বাইকার্বনেট আয়ন থাকলে, হাইড্রোক্সাইড আয়ন ওকে। থাকলে, একটা কি অক্সাইড। কার্বনেট,
কার্বনেট আয়ন থাকলে, এই তিনটা আয়ন থাকলে পানিতে আমাদের অ্যালকালিনিটি আমরা মেজার করি। এবং অ্যালকালিনিটি আমরা কিসের টার্মে মেজার করি? ক্যালসিয়াম কার্বনেটের টার্মে। কিসের টার্মে? ক্যালসিয়াম কার্বনেট। এবং পানিতে অ্যালকালিনিটি কিসের কারণে হয়? বাইকার্বনেট, হাইড্রোক্সাইড এবং কার্বনেটের কারণে। এখন আমি বলছি পানিতে অ্যালকালাইন থাকলে হচ্ছে আমাদের অ্যালাম এবং ফেরিক ক্লোরাইড কাজ করতে পারে, মানে সবগুলো এরকম অ্যালকালাইন থাকতে হবে। খুবই মনোযোগী জিনিস দেখো, যখন আমি অ্যালামটা স্যার ইউজ, উপরে যে দুইটা আছে ওই দুইটাই কাজ করবে নাকি সবগুলা কাজ করবে? না সবগুলাই, মানে আচ্ছা পানিতে যদি আমি অ্যালাম ইউজ করি শুধু অ্যালাম ইউজ করবো, যদি ফেরিক ক্লোরাইড ইউজ করি শুধু ফেরিক ক্লোরাইড ইউজ করবো, যদি মনে করো পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করি তখন শুধুমাত্র পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করবো। এমন না যে আমি সবগুলাই মিক্স করি, বুঝছো? প্রত্যেকটার জন্য তোমাদের পিএইচ এর লেভেল আছে, মানে হচ্ছে কত একটা পানি, একটা পিএইচ লেভেল হচ্ছে 5 থেকে 8, যদি পিএইচ লেভেল 5 থেকে 8 হয় তখন হচ্ছে আমি অ্যালাম ইউজ করতে পারি। ফেরিক ক্লোরাইডের জন্য হতে মনে হয় 4 থেকে 9, পানির পিএইচ যদি 4 থেকে 9 এর মাঝখানে থাকে তখন আমি ফেরিক ক্লোরাইড ইউজ করতে পারি। প্রত্যেকটার অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, ঠিক আছে? নাম আছে আর কি যে আমরা কোনগুলো ইউজ করি, তার মধ্যে আমরা ম্যাক্সিমাম প্রথমটা না সেকেন্ডটা ইউজ করি আর কি। এখন আসো আমাদের যেটা যেটা বলছি টারবিএটি বলছি অ্যালকালাইন হতে পারে, অ্যালকালাইনটি কখন হয়? আমাদের বাইকার্বনেট আয়ন থাকলে বা কার্বনেট বা হাইড্রোক্সাইড আয়ন থাকলে। এবং আমরা টারবিএটি শো করে কি ক্যালসিয়াম কার্বনেটের মাধ্যমে আমরা টারবিএটিটা প্রকাশ করে থাকি। এখন যখন আমাদের অ্যালাম ইউজ করি তখন কি হয় দেখো, অ্যালামটা 6টা বাইকার্বনেট আয়ন কনজিউম করে। অ্যালাম এক মোল অ্যালাম কয়টা বাইকার্বনেট আয়ন কনজিউম করতেছে? 6টা। 6টা। তার মাধ্যমে কি হয় ভালো মতো দেখো, যখন আমাদের পানিতে বাইকার্বনেট থাকে তার মাধ্যমে আমাদের পানিতে কি হয়, একটা কার্বন ডাই অক্সাইড আসে এবং কি আসে আমাদের আঠারো পানি থাকে। ভালো মতো দেখো 6টা কার্বন ডাই অক্সাইড আসে এবং বাইকার্বন। এখন বলতো আমরা পানি আমরা কি চাই? আমরা কি পানিতে আমরা অ্যালকালাইন পানি ভালো আমাদের জন্য নাকি অ্যাসিডিক পানি ভালো আমাদের জন্য? কাপড় ধোয়ার জন্য কোন পানিটা ভালো? কাপড় ধোয়ার জন্য খারো পানিটা ভালো, ঠিক আছে? তো এখন দেখো এখানে বলছে কি অ্যালাম দিলে সে কনজিউম করে কয়টা অ্যালকালাইনিটি? 6 মোল অ্যালকালাইনিটি কনজিউম করে। আমি এই জন্য একটু আগে বলছিলাম যে অ্যালাম কখন ইউজ করা লাগবে, যদি আমাদের পানিতে অ্যালকালাইন থাকে। কিন্তু যদি পানিতে অ্যালকালাইনিটি না থাকে তখন প্রবলেমটা কি হয়? তখন যদি পানিতে মতো অ্যালকালাইনিটি না থাকে তখন প্রবলেমটা কি হয়? তখন দেখো অ্যালামটা ভেঙে কি আসে আমাদের 3 অণু সালফিউরিক অ্যাসিড ক্রিয়েট করে। সালফিউরিক অ্যাসিড ভালো না খারাপ? খারাপ। খারাপ। এই জন্য বলছে অ্যালামের অপটিমাম পিএইচ রেঞ্জ কত? 5.5 থেকে 8.5। এটা কি অ্যালকালাইন নাকি অ্যাসিডিক? অ্যালকালাইন না? স্যার অ্যালকালাইন। অ্যালকালাইন। এই জন্য বলছে অ্যালাম যদি তুমি মানে কথা আমি কখনো কোয়াগুলেশন ইউজ করতে পারবো, বুঝতেছো তো? যদি আমাদের পানিটা অ্যাসিডিক আকারে থাকে, যদি পানিতে আমাদের পিএইচ রেঞ্জ যদি আমাদের কম হয়, পানিতে পিএইচ যদি আমাদের 3 হয়, 3 পানিতে পিএইচ রেঞ্জ 3 হয়, তখন যদি বাইকার্বনেট তো এমনি থাকবে না, অ্যালকালাইন থাকবেই না। তখন আসলে কি হবে, আমাদের অ্যাসিড ফর্ম করে যাবে, যেটা হচ্ছে আমাদের জন্য ভালো না। এই জন্য বলছে আমি অ্যালাম কখন ইউজ করতে পারবো, যখন আমাদের পিএইচ এর রেঞ্জ 5.5 থেকে 8.5 এবং পানিতে কার্বন ডাই অক্সাইড ক্রিয়েট করা আমাদের জন্য ভালো না। এখানে কয় অণু কার্বন ডাই অক্সাইড ক্রিয়েট করে? 6 অণু। এবং সে আমি একটু আগে তোমরা বলছো অ্যালকালাইনিটি থাকলে আমাদের পানির জন্য ভালো, কিন্তু অ্যালাম কনজিউম করে কয় মোল? 6 মোল। ঠিক আছে, এটা ভালো মতো দেখো 6 মোল সে কনজিউম করে, এটা খুব একটা ভালো না। সেটা পিএইচ রেঞ্জ 5.5 থেকে 8.5 এবং সে 6 অণু কার্বন ডাই অক্সাইডও ক্রিয়েট করে। এটা বুঝতে পারছো? এখন সময় যে ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে কি হয় দেখো, ফেরিক ক্লোরাইড কয় মোল বাইকার্বনেট কনজিউম করে? 3 মোল। অ্যালাম কয় মোল করে? 6 মোল। তাহলে কোনটা ভালো, অ্যালাম নাকি ফেরিক ক্লোরাইড? 3 মোল। ফেরিক ক্লোরাইড ভালো হবে নাকি? ফেরিক ক্লোরাইডটা ভালো। একটা জিনিস দেখো, আমরা তো পানিতে বাইকার্বনেট থাকলে ভালো। এখন দেখো ফেরিক ক্লোরাইড ইউজ করলে আমরা কার্বন ডাই অক্সাইড ক্রিয়েট করে কয় মোল? 3 মোল। 3। এখানে কতটুকু করে? 6। তাহলে আবার অ্যালাম ভালো নাকি ফেরিক ক্লোরাইড ভালো? ফেরিক ক্লোরাইড। কোশ্চেনও থাকতে পারে কেন হোয়াই ফেরিক ক্লোরাইড ইজ অ্যাডভান্টেজ, হোয়াই ফেরিক ক্লোরাইড ইজ গুড দেন হচ্ছে তোমাদের অ্যালাম থাকতে পারে, কিন্তু ফেরিক ক্লোরাইড হচ্ছে অ্যালাম থেকে ভালো কেন? স্যার কোশ্চেনটা বুঝি নাই। মানে হচ্ছে আমি তোমাদের বলতে পারি যে তুমি একটা পানি আছে, পানিতে তুমি অ্যালাম ইউজ করবে নাকি ফেরিক ক্লোরাইড ইউজ করবা, কোনটা ভালো?
তো বলবো আর কি যে ফেরিক্লোরাইড কনজিউম করে 3 মোল মাত্র বাইকার্বনেট, যেটা হচ্ছে তোমাদের অ্যালাম 6 মোল কার্বনেট বাইকার্বনেট কনজিউম করে, তার থেকে ভালো। তারপর হচ্ছে অ্যালাম ইউজ করলে 6টা কার্বন ডাই অক্সাইড আয়ন হয়, আর ফেরিক্লোরাইডে মাত্র 3টা হয়। তো এটা বুঝতেছো যে এই ফেরিক্লোরাইড ভালো। জায়গাগুলো দেখাইতে হবে। হ্যাঁ, আমি এই জন্য এখানে এই গোল গোল দিয়ে জায়গাগুলো রাখছি আর কি। আরেকটা জিনিস দেখো, ফেরিক্লোরাইডের কোয়াগুলেশনের ইফেক্টিভ রেঞ্জ কত? 4 থেকে কত? 9। 4 থেকে 9। পিএইচ রেঞ্জ কত? 4 থেকে 9। কিন্তু অ্যালামের কত? 5.5 থেকে 8.5। যদি মনে করেন আমি একটা পানি নিলাম, পানির পিএইচ হচ্ছে 9, কোনটা ইউজ করা লাগবে? আমি অ্যালাম ইউজ করতে পারবো নাকি ফেরিক্লোরাইড ইউজ করা লাগবে? আমার ফেরিক্লোরাইড ইউজ করা লাগবে। অ্যালামের রেঞ্জ তো ছোট, মানে অ্যালাম মনে করো একটা পানিতে যদি তোমার হচ্ছে 8.5 পিএইচ থাকে, তখন তুমি অ্যালাম ইউজ করতে পারবা। কিন্তু পানিতে যদি তোমাদের 9 পিএইচ থাকে, তখন তুমি অ্যালাম ইউজ করতে পারবা না স্যার। তখন কি ইউজ করা লাগবে? ফেরিক্লোরাইড। মানে হচ্ছে ফেরিক্লোরাইডের ইফেক্টিভ রেঞ্জটা তোমাদের অ্যালাম থেকে বড়, এই জন্য ফেরিক্লোরাইডটা কি অ্যালাম থেকে ভালো। কথা বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, স্যার যদি 9 থেকে বড় হয়ে যায় পিএইচ? 9 থেকে বড় আসলে এরকম করলে তখন আমাদের হচ্ছে এখানে কমায় নিয়ে আসতে হবে। এখানে ওই রেঞ্জ ওইভাবে নাই আর কি। এখানে তখন ক্লোরিনেটেড কপারের জন্য দেয়া আছে আর কি, ক্লোরিনেটেড কপার ইউজ করা যায় যদি 8.5 থেকে আমাদের বড় হয়, বা ফেরাস সালফেট ইউজ করা লাগতে পারে আর কি। তখন হচ্ছে আমাদের অন্যান্য কোয়াগুলেন্ট ইউজ করা লাগবে আর কি। মানে অ্যালাম বা ফেরিক্লোরাইড তখন আমি ইউজ করতে পারবো না, কারণ এটার রেঞ্জ হচ্ছে 4 থেকে 9, একটা হচ্ছে 5.5 থেকে 8.5 আর কি। কথা বুঝে গেছে? তখন হচ্ছে আমি এইগুলো ইউজ করতে পারবো না, আমাকে অন্যগুলো ইউজ করা লাগবে। এখন আসো হচ্ছে আমাদের কোয়াগুলেশন প্রসেসের জন্য হচ্ছে ও আচ্ছা, একটা জিনিস এখানে বাদ করে গেছে। এখানে ডোজেজ দেয়া আছে, মানে আমি হচ্ছে অ্যালাম পানিতে কতটুকু ডোজ দেবো। দেখো এখানে কি আছে, গ্রাম পার গ্যালন। মানে হচ্ছে আমি 1 গ্যালনে আমার কতটুকু ডোজ দেওয়া লাগবে অ্যালামের জন্য? 0.3 গ্রাম, মাত্র 0.3 গ্রাম অ্যালাম দিলে কি আমার ঠিক আছে। আরেকটাতে কি আছে, আর তোমাদের ফেরিক্লোরাইডের জন্য কি 0.5 থেকে 3 গ্রাম পার গ্যালন আমাদের দেয়া লাগতে পারে। 0.3 থেকে 3 গ্রাম পর্যন্ত আমাদেরকে দেয়া লাগতে পারে। এগুলো হচ্ছে আমাদের ডোজ। 0.5 থেকে এগুলো হচ্ছে আমাদের 0.5 থেকে, এগুলোকে বলা হয় অপটিমাম ডোজ। এটাকে আমরা কি বলি? অপটিমাম ডোজ। অপটিমাম ডোজ। আর এগুলোকে আমরা বলি হচ্ছে অপটিমাম পিএইচ রেঞ্জ। অপটিমাম পিএইচ রেঞ্জ। এখন আমাদের অপটিমাম ডোজ এবং অপটিমাম পিএইচ রেঞ্জের জন্য কিছু ম্যাথ আছে। আচ্ছা, এখানে দেখো, এখানে একটু হোল্ড করো। এই যে দেখো, এখানে আমি বলছি কি অপটিমাম পিএইচ রেঞ্জ, একটা হচ্ছে 5.5 থেকে 8.5 হচ্ছে এটা অপটিমাম পিএইচ রেঞ্জ। মানে অ্যালার্মটা এই রেঞ্জে ইউজ করতে পারবো, এবং আমি এই ডোজে দিলে আমার কি হবে, এটা সেটা ইকোনমিক্যাল এবং অপটিমাম হবে। এই জিনিসগুলো আমরা আসলে কিভাবে বের করছি? অ্যালার্ম দিয়ে যেটুকু আমরা ইউজ করতে পারবো সেটা আমরা কিভাবে বের করছি? এটার জন্য আমাদের একটা টেস্ট করা লাগে, সেটাকে আমরা বলি কি টেস্ট? এটাকে আমরা বলি জার টেস্ট। জার টেস্টের ম্যাথ আছে, আগের বার দিছিলাম, কেউ অ্যান্সার করেনি, দেওয়া ফাঁকা লাগে দেখতে। এটাকে কি বলা হয়? জার টেস্ট। এখন আসলে জার টেস্ট কিভাবে করা লাগে আমরা এটাতে পরে আসবো। এখানে অনেক কিছু লেখা আছে। জার টেস্ট আমি কি বলছি, কি কয়টা জিনিস বের করা লাগবে? একটা হচ্ছে অপটিমাম পিএইচ বের করা লাগবে, আরেকটা কি বের করা লাগবে? অপটিমাম ডোজ। এই দুইটা জিনিস বের করা লাগবে। এই জন্য আমরা আসলে কি করি, এই টেস্ট, এই জার টেস্ট আমার করা লাগে আর কি। তো আমাদের এই জার টেস্ট করার জন্য আমরা যেটা করি, ধরো আমার 6টা বিকার নিই, একটা বিকার, 2টা বিকার, 6টা বিকার নিলাম, এবং প্রত্যেকটা বিকারে ধরো আমার হচ্ছে 1 লিটার করে পানি আছে। ঠিক আছে? প্রত্যেকটা বিকারে কয় লিটার করে পানি আছে? 1 লিটার করে পানি আছে। এবং এখন আমি অ্যালার্মের ডোজ দিব। অ্যালার্মের কি দিব? কথা কি শোনা যাচ্ছে?
হ্যালো, जी सर মনে করো এটাকে আমি দিলাম 0.1 মিলিগ্রাম দিলাম, এটাকে আমি 0.2 মিলিগ্রাম দিলাম, এটাকে আমি 0.3 মিলিগ্রাম দিলাম, এটাকে 0.4 মিলিগ্রাম দিলাম, এটাকে 0.5 মিলিগ্রাম দিলাম। ঠিক আছে, প্রত্যেকটাতে ডোজ দিচ্ছি। এবং ধরো যে প্রত্যেকটার পিএইচ, প্রত্যেকটার এই সবগুলা পানির পিএইচ হচ্ছে ধরো তোমার হচ্ছে 5। প্রত্যেকটা পানির পিএইচ কি 5, মানে এই জারেরও পিএইচ 5, এটারও পিএইচ 5, এটারও পিএইচ 5, এটারও পিএইচ, এটারও পিএইচ 5। তো এখন যদি প্রত্যেকটা পানির পিএইচ যদি 5 হয়, তো আমি কি করব? অ্যালার্ম ডোজ দেওয়ার ফলে কি আসবে? নিচে যে আমাদের কি আসবে? সেডিমেন্ট আসবে না? এখানে সেডিমেন্ট আসবে, এখানে সেডিমেন্ট আসবে না? হ্যালো হ্যালো, কোথায় শুনতেছো? जी सर कौन सी मजा সেডিমেন্ট আসবে। সেডিমেন্ট আসলে কি উপরে পানিটা আমাদের কি হবে? উপরে পানিটা ক্লিয়ার পানি এবং নিচেটা কি আমার এখানে ময়লা আছে। তো প্রত্যেকটা টার্বিডিটি কি সিমিলার হবে? প্রত্যেকটা টার্বিডিটি সিমিলার হবে ना না। ধরো এটা টার্বিডিটি হচ্ছে 5, এটা টার্বিডিটি মনে করো হচ্ছে 6, এটা 7, এটার আবার কমে হয়ে গেল তোমার ধরো হচ্ছে সরি দাঁড়াও এক সেকেন্ড। ধরো এটা টার্বিডিটি 5, এটা টার্বিডিটি ধরো হচ্ছে তোমার 3, এটার 2, এটার আবার হয়ে গেল 4, এটার হয়ে গেল আবার 5। তো দেখো এখানে কি পিএইচ হচ্ছে কি সবগুলোর জন্য 5 করে, কিন্তু ডোজ কি ডিফারেন্ট এবং পানির জন্য কি টার্বিডিটি আমার ডিফারেন্ট আসবে। তো আমি যদি এখানে একটা গ্রাফ আঁকি, একটু বলেন না, কি বুঝতেছি। আবার একটু বলেন না। আচ্ছা মনে করো এখানে 6টা জার আছে, 5টা জার রাখছি আমি, 6টা হতে পারে বা আরো বেশি হতে পারে। প্রত্যেকটাতে আমি 1 লিটার করে পানি নিচ্ছি। পানি নিচ্ছি কয় লিটার করে? 1 লিটার। 1 লিটার। এবং প্রত্যেকটাতে আমার পানিতে আমি একটাতে 1 মিলিলিটার করে বা 1 মিলিগ্রাম করে, একটাতে প্রথমটাতে 0.1 মিলিগ্রাম করে অ্যালার্ম মিক্স করছি, পরেরটাতে 0.2 করে মিক্স করছি, পরেরটাতে 0.3, 0.4, 0.5। মানে কি আমি অ্যালার্ম ডোজ প্রত্যেকটাতে কি করছি? একটু করে বাড়াইছি না? জি স্যার। হ্যাঁ, বাড়ানোর পরে জি আমি কি স্যার। করছি? 1 মিনিট থেকে 2 মিনিট রেপিড মিক্সিং করছি, তারপর 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমি স্লো মিক্সিং করছি। ঠিক আছে, তারপর আমি রেখে দিচ্ছি। রেখে দিলে কি হবে? আলটিমেটলি কোয়াগুলেশনের কাজটা আসলে কি আমার এখানে যাতে সেডিমেন্ট আসে এবং পানিটা আমার কি হয় উপরে পানিটা ক্লিয়ার হয়ে যায়, সেটা তো কাজ, ঠিক না? জি স্যার। হ্যাঁ, এখন দেখো আমি 15 থেকে 20 মিনিট পরে আমি প্রত্যেকটা জারের টার্বিডিটি মেজার করব, প্রত্যেকটা জারের পানির টার্বিডিটি মেজার করব, মানে কোন পানিটা সবচেয়ে বেশি স্বচ্ছ হয়ে গেছে। তো মেজারমেন্ট করে দেখো এটার টার্বিডিটি পাইছি আমি 5, এটা টার্বিডিটি পাইছি 3, মানে এটা আরো কম, এটা টার্বিডিটি হচ্ছে মাত্র 2। ঠিক আছে, তারপর এটা টার্বিডিটি পাইছি 4, এটা টার্বিডিটি আবার পাইছি হচ্ছে 5। সবচেয়ে কম টার্বিডিটি কোথায় পাইছো? 2 তে না? মানে হচ্ছে কি 2 টার্বিডিটি মানে হচ্ছে কি পানিটা বেশি স্বচ্ছ। সবচেয়ে স্বচ্ছ পানি কোনটা? এই জারটা না? হ্যালো, জি স্যার। 1.3 নাকি 0.3 0.3 ডোজের জন্য সবচেয়ে বেশি কম টার্বিডিটি পাইছো। কত পাইছো? মাত্র 2। এখন আমি যদি একটা গ্রাফ আঁকি, উপরে টার্বিডিটি থাকে এবং নিচে ডোজ থাকে, not then একটা গ্রাফ আঁকবো। তো দেখো প্রথমে কি হয়েছে? 0.1 এর জন্য টার্বিডিটি কত পাইছো? 5। এখানে 5, এটা 0.1 এর জন্য। 0.2 এর জন্য কত পাইছো? 3। 3। এখানে 0.3 এর জন্য কত পাইছো? 2। আবার 0.4 এর জন্য কত পাইছো? 4। 0.5 এর জন্য কত পাইছো? 5। তো গ্রাফটা কি রকম আসলো? এরকম না? এরকম একটা গ্রাফ আসলো না? এখন দেখো সবচেয়ে আমার আমার কাজটা কি? কোয়াগুলেশন কাজ হচ্ছে সবচেয়ে কম যে টার্বিডিটি থাকে, মানে পানিটা যাতে সবচেয়ে বেশি আমার স্বচ্ছ হয়। তো আমি যদি দেখি সবচেয়ে যে নিচের পয়েন্ট যেটা আছে, এই বরাবর যদি একটা লাইন টানি নিচের দিকে, তাহলে আমি যে ডোজটা পাবো সেটা আমার কি ডোজ? অপটিমাম ডোজ। এটাকে আমরা কি বলবো? optimum সবচেয়ে অপটিমাম ডোজ মানে হচ্ছে কি সবচেয়ে কম ডোজ দিয়ে আমি যত বেশি স্বচ্ছ পানি পাওয়া যায়। মানে কি আমি যদি 0.3 ডোজ দেই পানিতে, 1 লিটার পানিতে 0.3 ডোজ দিলে সবচেয়ে বেশি কি হবে আমার? স্বচ্ছ হবে। কথা বুঝা গেছে? জি স্যার। এটা কিসের জন্য পাইছো? শুধুমাত্র অপটিমাম ডোজের জন্য। আমার জন্য একটা কি আছে? অপটিমাম পিএইচ এর জন্য একটা ব্যাপার আছে না? জি স্যার। হ্যাঁ,
এখন আরেকটা কি আছে, অপটিমাম পিএইচ। এখন আমি অপটিমাম পিএইচটা আসলে আমি কিভাবে মেজারমেন্ট করি? সিমিলার টেকনিকটা আমি আবার করব। ধরো আমি আবার 5টা বিকার নিব, আবার 5টা বিকার নিছি, প্রত্যেকটা বিকারে 1 লিটার করে পানি আছে। একটু আগে আমি কোনটা ফিক্স করে দিছিলাম বলো তো? কোনটা ফিক্স করে দিছিলাম? পিএইচ 5। এখন ধরো প্রত্যেকটাতে আমি এখন ফিক্স করে দিব ডোজ। প্রত্যেকটাতে আমি 0.3 করে আমি ডোজ দিব। প্রত্যেকটা ডোজ কত করে দিব? 0.3 করে। মানে এখন আমি 0.3 করে পানি দিছি, এখানেও আমি 0.3 দিছি, এখানেও 0.3, এখানেও আমি 0.3 দিছি। ঠিক আছে, এখন আমি কি করব? এটাকে আমি 1 থেকে 2 মিনিট পর্যন্ত র্যাপিড মিক্সিং করব, 15 থেকে 20 মিনিট পর্যন্ত কি মিক্সিং করব? স্লো মিক্সিং। স্লো মিক্সিং করব। তারপর আমি কি করব? এখন পানিটার আমি দুইটা জিনিস মেজার করব, একটা হচ্ছে টারবিলিটি মেজার করব, আর একটা কি মেজার করব? পিএইচ মেজার করব। একটা টারবিলিটি মেজার করব, একটা হচ্ছে পিএইচ মেজার করব। ঠিক আছে, এখন টারবিলিটি মেজার করলাম, আর একটা হচ্ছে আমি পিএইচটা আমি আসলে মেজার করলাম। এখন ধরো এটার জন্য পিএইচ ছিল হচ্ছে 5.5, এটার জন্য পিএইচ 6 আসলো, এটার জন্য 7 আসলো, এটার জন্য 8 আসলো। এবং টারবিলিটি তোমাদের আগের মতোই আছে। এটার জন্য টারবিলিটি আছে 5, এটা টারবিলিটি আবার 3, এটা টারবিলিটি 2, এটা টারবিলিটি হয়ে গেল আবার হচ্ছে 5। এখন যদি তুমি আবার একটা গ্রাফ আঁকো, নিচে থাকবে পিএইচ এবং উপরে থাকবে আমার টারবিলিটি, তাহলে দেখো গ্রাফটা সিমিলার টাইপের এইরকম আসবে। দেখো 5 এর জন্য কত আছে এখানে? 5। 6 এর জন্য কত আছে? 3, 3, এই যে এখানে 3, টারবিলিটি হচ্ছে এখানে 3। 7 এর জন্য কত আছে? 2। আবার 8 এর জন্য কত হয়ে গেল? 5। তো গ্রাফটা এরকম একটা গ্রাফ আসবে না? সবচেয়ে কম টারবিলিটির জন্য যে পিএইচটা পাবো সেটাই আমার কি? অপটিমাম পিএইচ। কথাই বুঝা গেছে? গ্যাপ টেস্ট কিভাবে করা লাগে? স্যার আমরা তো মানগুলো ধরছি, জাস্ট 5 আসবে বা 3 আসবে, হ্যাঁ, এখন এটা যদি অন্য মান আসে গ্রাফ চেঞ্জ হয়ে যায়। না না, গ্রাফের মানগুলো এই টাইপের মানই আসবে। মানে হচ্ছে আমি তো জাস্ট ইজুম করে লিখছি, আমরা তো এখানে টেস্ট ল্যাবে তো টেস্ট করতে পারতেছি না, আর ল্যাব টেস্ট করলে এরকম মানে আসে। মানে এরকম বলতে মানে কি, মানগুলো এরকম ভাবে আসবে। কথা বুঝতে পারছো? মানে কার্ভে আসবে। হ্যাঁ, কার্ভেই আসবে। মানে মানগুলো এরকম কার্ভের মতো আসবে, হয়তো বা একদম এরকম কার্ভ আসবে না, হয়তো দেখা যাবে এরকম কার্ভ আসবে, হয়তো দেখা যাবে এরকম হয়, জাস্ট এরকম কার্ভ আসবে, কিন্তু কার্ভ এরকমই আসবে। মানে একটু নিচে যেয়ে তারপর উপর দিকে উঠতে থাকবে। বুঝা গেছে কিভাবে অপটিমাম পিএইচ বের করা লাগে, কিভাবে অপটিমাম ডোজ বের করা লাগে? বুঝা গেছে? জি স্যার। এখন আমরা একটা ম্যাথ করব, এটা হচ্ছে জাব টেস্টের ম্যাথ। এখন দেখো এখানে কি বলছে, 2 সেটস অফ জাব টেস্ট আর কন্ডাক্টেড। দেখো এখানে আমরা কয়টা জাব টেস্ট করছিলাম? এখানে একটা জাব টেস্ট করছিলাম, এখানে একটা জাব টেস্ট করছিলাম না? হ্যালো, জি স্যার। 2 সেট করছিলাম। তাহলে দেখো এখানে বলছে 2 সেটস অফ জাব টেস্ট কন্ডাক্টেড, একটা র ওয়াটারে কন্ডাক্ট করছো, যেখানে এটা টারবিলিটি কত? 15 NTU। টারবিলিটি কত দেয়া আছে? 15 NTU ছিল প্রথমে। এবং এখানে বাইকার্বনেট অ্যালকালিনিটি কত আছে? 50 মিলিগ্রাম লিটার এস ক্যালসিয়াম কার্বনেট। 50 মিলিগ্রাম পার লিটার, কিন্তু কিসের মাধ্যমে প্রকাশ করা আছে? আমাদের ক্যালসিয়াম কার্বনেটের মাধ্যমে প্রকাশ করা আছে। বলছে আমি এখানে বলছে, আমাকে বলছে অপটিমাম পিএইচ কত আছে, অপটিমাম কোয়াগুলেন্ট ডোজ কত আছে, এবং আমি যখন অ্যালাম ইউজ করছি তখন আমার অ্যালকালিনিটি কি পরিমাণ কমে সেটা দেখা লাগে। অ্যালকালিনিটি কিভাবে কমে দেখো, অ্যালাম 1 মোল অ্যালাম ইউজ করলে কয়টা বাইকার্বনেট নষ্ট করে সে? 6টা না? জি স্যার। ঠিক আছে, 1 মোল ইউজ করলে। সো আমি এখানে অপটিমাম পিএইচ তো বের করব, অপটিমাম ডোজ বের করলে আমি বের করতে পারবো না যে আমি আসলে কতটুক ইউজ করলে আমার কতটুক বাইকার অ্যালকালিনিটি নষ্ট হবে, সেটা আমাকে বলছে বের করতে। মানে কতটুক থিওরিটিক্যাল অ্যালকালিনিটি সে কনজিউম করে ফেলছে, মানে পানি থেকে অ্যালকালিনিটি সে কমায় দিচ্ছে, সেটা আমাকে বের করা লাগবে। এখানে দুইটা চার্ট দেয়া আছে, একটা চার্ট, এখানে সেকেন্ড একটা চার্ট দেয়া আছে। এখন দেখো প্রথম চার্টে কি দেয়া আছে? পিএইচ এর মান।
5 দেয়া আছে, 5.5 দেয়া আছে, 6 দেয়া আছে, 6.5, 7, 7.5। এখানে কোনটা কনস্ট্যান্ট দেয়া আছে দেখো তো, অ্যালার্ম, পিএইচ বা টার্বিডি কোনটা কনস্ট্যান্ট? অ্যালার্ম। অ্যালার্মটা কনস্ট্যান্ট। তো একটু আগে যখন আমি চার্ট আঁকবো, আমার এখান থেকে আমি অপটিমাম পিএইচটা বের করতে চাই। উপরে কি থাকবে আমার? টার্বিডিটি। নিচে কি থাকবে? নিচে থাকবে কি? পিএইচ। নিচে কি থাকবে? নিচে কি? পিএইচ। এখন দেখো টার্বিডি প্রথমে কত আছে? 11। টার্বি প্রথমে সরি, পিএইচ যখন 5 হবে তখন টার্বিডি কত আমার এখানে? 11। 11। যখন পিএইচ যখন তোমার 5.5, টার্বিডি কত? 7। 7। পিএইচ যখন 6, টার্বিডি কত? 5.5। পিএইচ যখন 6.5, টার্বিডি কত? 5.7। তো আলটিমেটলি গ্রাফটা কিরকম হবে? এরকম একটা গ্রাফ আসবে, ঠিক আছে? এখান থেকে আমি সবচেয়ে নিচের যে মানটা আছে সেখান থেকে আমি অপটিমাম পিএইচটা বের করতে পারবো। অপটিমাম পিএইচটা কত? তোমার খাতা আছে সবার সামনে? জি স্যার। লিখে রাখো। আমি আসলে এটা তো আমার হাতে ম্যাথ করা আছে। এটার জন্য অপটিমাম পিএইচ হচ্ছে 6.25। কোশ্চেনটা অ্যানসারটা লিখে রাখো 6.25। তোমরা হচ্ছে যেটা করবা, তোমরা বাসায় হচ্ছে ম্যাথটা করে আমাকে নেক্সট ক্লাসের আগে জমা দেওয়া লাগবে। এখন হচ্ছে সেকেন্ড চার্টে এখানে কনস্ট্যান্ট কোনটা দেখো তো? স্যার পিএইচ। পিএইচটা কনস্ট্যান্ট। তো এই ক্ষেত্রে আমি গ্রাফ যখন আঁকবো, গ্রাফের নিচে কি থাকবে বলো তো? নিচে থাকবে আমার অ্যালার্ম ডোজ এবং উপরে কি থাকবে? টার্বিডিটি। এটার জন্য যখন গ্রাফ আঁকবো, সবচেয়ে যে নিচের পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে যদি নিচের দিকে একটা লাইন আঁকো, যে পয়েন্টে আমাদের ইন্টারসেক্ট করবে সেটাকে আমরা কি বলবো? অপটিমাম ডোজ। সেটাকে আমরা কি বলবো? অপটিমাম ডোজ। এটার জন্য আমি ম্যাথটা করে রাখছি। অপটিমাম ডোজ হচ্ছে তোমাদের 12.5 মিলিগ্রাম পার লিটার। এটা কি স্যার এখানে ছোট যে মানটা ওইটাই তো অপটিমাম ডোজ হওয়ার কথা না? কোনটা? কার্ভ থেকে। এই যে 12 যেটা আছে সেটা বলতেছো তো? জি স্যার। আচ্ছা, আমি এখানে গ্রাফটা একটু দেখাই। তোমাদের আজকে কাজ ছিল? হ্যালো, না স্যার, স্যার একটা ক্লাসই আছে আপনারটাই। দেখো আমি যদি গ্রাফটা আঁকি, এখানে একটা পয়েন্ট মান পাইছো, এখানে একটা মান পাইছো, এখানে একটা মান ছিল, এখানে একটা মান ছিল, এখানে একটা মান ছিল। এখন আমি যখন গ্রাফটা আঁকবো, আমি মনে করি এই মানটা যোগ করছি, তারপর কিন্তু এটা আমি স্ট্রেট লাইন আঁকবো না। যে কোশ্চেনটা করছো, নসীম মনে হয় কোশ্চেন করছো, এটা কিন্তু আমি স্যার স্ট্রেট আমি করছি। যেই হোক তারপর আমরা কি করব? সেটাকে স্যার আমি জোসনা। আচ্ছা ঠিক আছে, দেখো এটাকে আমরা নিচের দিকে একটু স্যার জোসনাকে ভালো করে বুঝাই দেন। এটা দেখো। আচ্ছা দেখো আমি আবার দেখাই। এখানে একটা আমাকে মান পাইছো তুমি, এখানে একটা মান পাইছো, এখানে একটা পাইছো, এখানে একটা পাইছো, এখানে একটা পাইছো, এখানে একটা পাইছো। তো যখন আমি এই লাইনটা টানবো, এখানে লাইন টানবো, তারপর এখানে লাইনটা টানবো, তারপর এটা কিন্তু আমি একদম স্ট্রেট লাইন টানবো না, বুঝছো? আমি এটা কি করবো, একটু নিচের দিকে একটু কাট করে তারপর জিনিসটাকে নিব। তো তুমি যেটা বলতেছো স্যার সবচেয়ে কম মান এখানে পাইছি তাই আমি এই বরাবর টানবো, এরকম না। যারা ম্যাথটা করবা, পরীক্ষায় ম্যাথ করবা, অনেকে এরকম আসতে পারে 12.5, একজনের বের হলো 12.5, আরেকজনের লেখা লিখবে যে স্যার আমার ডাইরেক্ট 12 আসছে, আরেকজন আসবে 12.1। কারণ কি, সে কার্ভটা একজন একটু বেশি স্মুথ করে আঁকছে, একজন একটু কার্ভটা একটু স্ট্রেট করে আঁকছে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। মানে হচ্ছে তুমি কার্ভটা আঁকার পরে তারপর হচ্ছে যে মানটা আসবে সেই বরাবর। এটা একদম 12 হইতে পারতো, কিন্তু মানটা যদি মনে করে এখানে একদম নিচের পয়েন্টে একটা মান থাকতো, তাহলে এটা একদম নিচ বরাবর যাইতো। যদি মনে করো এখানে একটা মান পাইছো, এখানে একটা মান পাইছো, তাহলে কি হবে, কার্ভটা একটু আঁকার সময় এখানে একটু সেক করে তারপর এখানে টানা লাগবে, বুঝছো? মানে এটা একদম স্ট্রেট লাইন করে আমি টানবো না। কথা বুঝতে পারছো? মানে প্যারাবোলিক আকারে আমি টানতে হবে। হ্যালো হ্যালো জি স্যার, তাহলে তো এক একজনের রেজাল্ট এক এক রকম হ্যাঁ, মানে আসবে। হচ্ছে
এক একটা রেজাল্ট এক একটা হলেও কি হবে, মানে কাছাকাছি থাকবে, এমন না যে একজনের রেজাল্ট 7 আসবে আর একজনের 12 আসবে, এরকম হবে না। মানে একজনের 12.5 আসলে একজনের 12.1 আসবে বা 12.2 আসবে, কিন্তু এরকম হবে না যে তোমার মনে করো যে তুমি যে এখানে দেখো, এখানে দেখে বুঝছো সবচেয়ে কম আসছে কিসের জন্য, সবচেয়ে কম কিসের জন্য আসছে, 12 জন্য না, 12 জন্য তো। জি স্যার। মানে আঁকার সময় যখন তুমি কার্ভটা আঁকবে হয়তো বা মনে করো এখানে 12 ছিল এখানে 15 ছিল, তো একটু স্যাগের কারণে মনে করো এখানে আমি লিখছি কি 12.5, ঠিক আছে। কিন্তু এমন হবে না যে কারো রেজাল্ট আসবে তোমার হচ্ছে ধরো, এমন কারো হবে না যে কারো রেজাল্ট 7 আসবে। 7 আসবে মানে কি, সে কার্ভটা আঁকতে ভুল করছে, কথা বুঝতে পারছো, মানে সবচেয়ে 12-র কাছাকাছি একটা মান আসবে বা 12 আসবে। সিমিলারলি এই ক্ষেত্রে কি আসবে, এই ক্ষেত্রে 5.5 আসবে বা 5.5 এর বা সরি 5.5 বা তার সরি 5.5 না, এখানে কত 6.5, এই যে 6 থেকে 6.5 এর কাছে কোনো একটা মান থাকবে, ঠিক আছে। তার মানে এই না যে কারো মান 5 আসবে। আমার কথা বুঝে গেছো, জি এখন বুঝতে স্যার। পারছো? আচ্ছা, এখানে আমাকে প্রথমে বলছিল কি বের করতে, অপটিমাম পিএইচ বের করতে, অপটিমাম কোয়াগুলেন্ট ডোজ বের করতে। সেটা আঁকা খুবই ইজি, পরীক্ষা আগের বার 35 মার্কের ম্যাথ দিছিলাম, এটা 35 মার্কের ম্যাথ ছিল। তো দেখো এখানে আমি কোন ডোজ ইউজ করছি দেখো তো, অ্যালার্ম ইউজ করছি। আমি অ্যালার্ম, আমি যদি অ্যালার্ম না ইউজ করি আমি ফেরিক ক্লোরাইড দিতে পারি, এখানে কোশ্চেনে দেয়া আছে অ্যালার্ম দিয়ে আমি ফেরিক ক্লোরাইড দিয়ে পরীক্ষা থাকতে পারি যদি দেয় আর কি। এখন অনলাইন পরীক্ষা হলে অনলাইনে তো এত বড় ম্যাথ দেওয়া যাবে না, তখন কিভাবে দেয়া লাগবে সেটা আসলে আমাকে দেখা লাগবে। অনলাইনে পরীক্ষা হবে কেন? স্যার অনলাইনে কিভাবে পরীক্ষা দেব, পরে নিলে কি হয়? এটা তো আমি বলতে পারতেছি না, মানে এখন আমাদেরকে আসলে এখন ইউজিসি কে অ্যাপ্রোচ করা হবে, ইউজিসি বলবে আর কি যে অনলাইনে পরীক্ষা নেওয়া যাবে নাকি যাবে না, সেটার উপর ডিপেন্ড করে। যদি ইউজিসি বলে না আপনারা নেন, তখন ভার্সিটি সেটা নিতে বাধ্য আর কি। আর স্যার ইউজিসি বলো। স্যার আমাদের ভার্সিটি কি এমআইএসটি তারপর বিউপি এই থিওরিতে চলে না? হ্যাঁ হ্যাঁ, স্যার ওদের তো হলো যে মানে ওদের সেমিস্টার শেষ করে দিয়ে তারপর স্যার কয়েকদিন গ্যাপ দিয়ে নতুন সেমিস্টার শুরু আবার নতুন করতেছে। সেমিস্টার হ্যাঁ শুরু হ্যাঁ, মানে করছে। এখানে প্রপোজ করা হয়েছে দুইটাই, মানে দুইটা জিনিসে ইউজিসি কে প্রপোজ করা হবে। একটা হচ্ছে ধরো যে আমাদের এই সেমিস্টার শেষ হওয়ার পরে আমরা নেক্সট সেমিস্টার শুরু করে দিবে, জি তারপর স্যার। মানে এটা একটা মানে একটা অ্যাপ্রোচ হচ্ছে হয়তো আমাদের এই সেমিস্টারের পরে পরীক্ষা না নিয়ে আরেকটা সেমিস্টার শুরু হবে, ধরো যদি জি জানুয়ারিতে স্যার। ভার্সিটি খুলে যায় তখন এই সেমিস্টারের তখন ফাইনাল স্যার হবে। একসাথে, হ্যাঁ। অথবা অথবা আরেকটা হচ্ছে যে অ্যাপ্রোচ করা হবে যে এই সেমিস্টারে পরে অনলাইনে এক্সাম নেওয়ার জন্য ইউজিসি কে বলা, ইউজিসি বলা যে আপনারা অনলাইনে এক্সাম নিতে পারেন, তারপর আরেক সেমিস্টার রান করবে, তখন ওইভাবে হবে। এখন ইউজিসি স্যার যেটাকে এই অ্যাপ্রোচটা কেন দরকার? স্যার দুইটা প্রথমটাই তো ঠিক আছে। দুইটা অ্যাপ্রোচই করা হবে, মানে ইউজিসি কে একটা অ্যাপ্রোচ করে একটা কারো থেকে নিয়ে গ্র্যান্ট করা থেকে দুইটা অ্যাপ্রোচ করে গ্র্যান্ট করার পসিবিলিটি বেশি না। না স্যার ওরা তো ওরকমই করতেছে, সেমিস্টার শেষ না করে আমি তারপরে শুনছি হলো এটা ক্লাস তোমাদের করতেছে। আমাদের অ্যাডভাইজারও বলছে, এখন এটা আসলে দেখা যাক আর কি। ওদেরটা যেটা ছিল ওরা মনে হয় মিডল অফ দ্য সেমিস্টার ছিল আর কি, মানে সেমিস্টারের মাঝখানে ছিল। আমরা তো নতুন স্যার ওদের সেমিস্টার, একটা সেমিস্টার শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পর স্যার ওরা গ্যাপ নিয়েছিল 12 দিন, তারপর আবার নতুন সেমিস্টার শুরু করছে। এখন দেখা যাক আর কি কি করা হয় আর কি, এখনো বলা যাচ্ছে না। না স্যার, অনলাইনে একদম দিব স্যার না। ফার্স্ট এরটাই ঠিক ছিল তো আচ্ছা স্যার। ঠিক আছে, এখন দেখো একটা কোয়াগুলেন্ট ডোজ আর আমরা কি বের করছি, অপটিমাম পিএইচ বের করছি। এখন বলছে আমাদের অ্যালকালিনিটা কি পরিমাণ সে রিডিউস করতে পারবে। পানিতে অলরেডি অ্যালকালিনিটি কতটুকু ছিল দেখো তো, পানিতে অলরেডি অ্যালকালিনিটি কত ছিল। স্যার আজকে ক্লাস তো স্যার 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা এটা শেষ করে দিই, কারণ অল্প একটু বাকি আছে, তো আমাদেরকে বলছেন 2 মিনিটের মধ্যে শেষ করতে হবে সিলেবাস। আমাকে তো এটা শেষ করার পর আরেকটা স্যার কোর্স, আপনার তো 3 দিনে শেষ হয়ে যাবে। এটা এই জন্য তো আজকে একদিনে শেষ করা লাগবে। কতটুকু আছে স্যার? এটা সিলেবাস আর 25% আছে, 20% আছে, স্যার কয়দিন লাগবে স্যার? আরো 2 দিন লাগবে, মিনিমাম 2 দিন লাগবে। আচ্ছা দেখো এখানে বলছে কি, আমি অপটিমাম পিএইচ অপটিমাম কোয়াগুলেন্ট ডোজ তোমার গ্রাফ থেকে দেখবা, বলছে কি পরিমাণ সে অ্যালকালাইনিটি সে রিডিউস করতে পারবে। পানিতে অলরেডি অ্যালকালাইনিটি কতটুকু আছে বলো তো, 50 পানিতে মিলিগ্রাম। 50 মিলিগ্রাম অ্যালকালাইনিটি পানিতে অলরেডি আমার অলরেডি আছে, সেটা পানিতে অলরেডি আছে। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেট অ্যালকালাইন হিসেবে 50 মিলিগ্রাম আছে। এখন দেখো অ্যালাম যখন আমি ইউজ করি, অ্যালাম যখন ইউজ করতেছি দেখো এখানে 1 মোল অ্যালাম কত মোল অ্যালকালাইনিটি নষ্ট করতে পারে দেখো তো, কত মোল অ্যালকালাইনিটি কনজিউম করে, 6 মোল অ্যালকালাইনিটি কনজিউম করে।
এটা একটু ভালো মতো দেখো, 1 মোল অ্যালাম কনজিউম করা হচ্ছে 6 মোল অ্যালকালাইন। এখন কি এটা ইয়ে হয় না কেন? দেখা যাচ্ছে না? জি স্যার। না দেখা যাচ্ছে তো মনে হয়। ডোজেজ আমার ডোজ দেওয়া লাগছিল কত? অ্যালামের ডোজ কত হয়েছে? 12.5 মিলিগ্রাম পার লিটার। এতটুকু আমি ডোজ দিচ্ছি, ঠিক আছে? পানিতে আমি এতটুকু ডোজ দিচ্ছি। এখন আমি একটু আগে দেখালাম তোমাদেরকে, আমরা দেখছি 1 মোল অ্যালাম কত মোল অ্যালকালাইন কনজিউম করে? 6 মোল। 6 মোল। এটা ভালো মতো দেখো, এটা 6 মোল অ্যালকালাইন। কি অ্যালকালাইন? সেটা আবার বাইকার্বনেট অ্যালকালাইন, CO3। এখন দেখো আমাদের মলিকুলার ওয়েট অফ অ্যালাম কত আছে? মলিকুলার ওয়েট অফ অ্যালাম, অ্যালামের সংকেতটা জানো? মনে আছে? আসলে মনে নেই, আমি জানি Al2 Al2। SO4 3। মানে এটা ম্যাথের মধ্যে সবচেয়ে কঠিন পার্টটা হচ্ছে এটাই। SO4 3 ইনটু 18 অণু পানি, ঠিক না? 8। জি স্যার। তো দেখো এটা এতটুকু মলিকুলার ওয়েট যদি আমি বের করা লাগে, মলিকুলার ওয়েট আসলে আমরা কি এটা কিভাবে বের করব? মলিকুলার ওয়েট অ্যালুমিনিয়ামের মলিকুলার ওয়েট জানো কত? 26.97। 26। 26.97 আর কি, 27। ঠিক আছে? প্লাস এখানে সালফার কয়টা আছে বলো তো? সালফার 3টা। 3টা। তাহলে সালফার 3 ইনটু সালফারের কত? 32। 32.05 আর কি, বা 06। 32। অক্সিজেন কয়টা আছে? 16। 12টা। 12টা। 16 ইনটু 3 4 12। আর এখানে কয়টা আছে? 12। এখানে কয়টা আছে? এখানে 18টা। 12 আর 18 কত? 30। 30টা। এবং অক্সিজেনের কত? ইনটু 16। 16। ঠিক আছে। হাইড্রোজেন কয়টা আছে? 36টা। 36টা। হাইড্রোজেন কত? 1। 1। কত আসলো? 6 গ্রাম পার মোল। ঠিক আছে, এটা বুঝে গেছে মলিকুলার ওয়েট কিভাবে বের করছি? অনেকে এটা মনে রাখতে পারো না। আচ্ছা, এখন দেখো এই জিনিসটা কি বুঝাইলাম? এটা হচ্ছে মলিকুলার ওয়েট, মানে এটা হচ্ছে অ্যালামের মলিকুলার ওয়েট। মানে 666 গ্রাম দিলে সে 1 মোল বাইকার্বনেট সে কি করতে পারে? কনজিউম করে ফেলতে পারে। এটা বুঝতে পারছো তো? হ্যালো? জি স্যার। মানে 666 গ্রাম দিলে সে গ্রাম পার মোল, মানে 666 গ্রাম দিলে সে 1 মোল বাইকার্বনেট সে কনজিউম করতে পারে। তুমি দিছো কত দুধ বলো তো? 12.5। 12.5। এটা কিসে আছে? মিলিগ্রামে আছে। সেটা কিসে আছে? মিলিগ্রামে আছে। মিলিগ্রাম। গ্রামে কি হয় লাগছে? 12.5 ইনটু 10 টু দি পাওয়ার -3। এতটুকু তুমি দিছো, ঠিক না? এতটুকু 1 লিটার পানিতে দিছো, এত গ্রাম পার লিটারে দিছো। বাইকার্বনেট সে কনজিউম করতে পারে। এখন দেখো এই লেখা থেকে আমি আসলে কি লিখতে পারি? এই লেখা থেকে আমি লিখতে পারি 666 গ্রামে হয় কত মোল? 1 মোল, ঠিক না? 666 গ্রামে কয় মোল হয়? এই লেখা থেকে এটা বলা যায় না? 666 গ্রামে হয় কয় মোল? 1 মোল। তাহলে 1 গ্রামে হবে কত মোল? 1/66। তাহলে 12.5 ইনটু 10 টু দি পাওয়ার -5 -3 হবে কত মোল? 12.5 ইনটু 10 টু দি পাওয়ার -3 কত হবে? 1 পয়েন্ট, দেখো তো একটু ক্যালকুলেটরে, আমারটা মিলে নাকি? আমি অনেক আগের পড়া এটা। 1.88 into 10 to the power -5 -5 মোল পার গ্রাম, ঠিক আছে? মোল
5 গ্রাম। এই মোলটা আসলে কিসের মোল বলতে পারবে? সেটা অ্যালাম না? হ্যাঁ, এখন দেখো মানে হচ্ছে তুমি আসলে পানিতে কতটুকু ডোজ দিছো? 12.5। এত মিলিগ্রাম গ্রাম পার লিটার হিসেবে কত কত অ্যালাম বলা যায়? স্যার এই স্টেপটা একটু একবার বুঝাবেন। আচ্ছা হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও এখানে আনডুটা কই। আচ্ছা দেখো কি জানে আছো রায়হান, দেখো আমি মলিকুলার ওয়েট বের করছিলাম। কিসের মলিকুলার ওয়েট বের করছিলাম রায়হান? অ্যালামের, মানে গ্রাম পার মোল। এত গ্রাম পার মোল। আমি বলছি কি 1 মোল অ্যালাম কয় মোল বাইকার্বনেটকে ধ্বংস করতে পারে? 6 মোল বাইকার্বনেটকে। 6 মোল বাইকার্বনেটকে ধ্বংস করতে পারে। কিন্তু আমি পানিতে ডোজ দিছি কত? অপটিমাম ডোজ কত আমার? 12.5। কিন্তু এটা কি আমার মোলে আছে? মানে আমাকে বাইক করা লাগবে তো মোলে। কিন্তু আমার তখন জানা লাগবে না যে এত গ্রাম পার লিটার মানে আসলে কত মোল, এটা জানা লাগবে না? আমি কিভাবে জানি? আমি জানি 1 মোল ধ্বংস করে 6 মোল। কিন্তু এত গ্রাম ইকুয়াল আসলে কত মোল, এটা কি আমি জানি? না স্যার। হ্যাঁ, কিন্তু আমি এটা জানি মলিকুলার ওয়েট থেকে, এতে 666 গ্রামে হয় 1 মোল অ্যালাম। এটা জানো না? মলিকুলার ওয়েট থেকে আমি তোকে বের করছি। অ্যালামের মলিকুলার কি 666 গ্রাম পার মোল। তার মানে হচ্ছে 666 গ্রামে হয় 1 মোল অ্যালাম। তাহলে 1 গ্রামে হয় কত মোল? এত। তাহলে 12.5 গ্রাম পার লিটারে কত মোল অ্যালাম হয়? এত মোল পার লিটার। এখন বুঝে গেছে রায়হান? রায়হান জি না আসলে কার কনফিউশন আছে? এই জায়গায় কনফিউশন থাকলে বলো। হ্যালো নাই স্যার। সাদমান, বুঝছো? এখন দেখো আমি জানতাম 1 মোল ধ্বংস করে 6 মোল বাইকার্বনেট। 1 মোল জি ধ্বংস স্যার। করে 6 মোল। তো এখান থেকে আমি দেখছি যে আমি পানিতে মিশিয়েছিলাম 12 মিলিগ্রাম পার লিটার, সেটা ইকুয়াল হচ্ছে আসলে আমার এত মোল। 12 মিলিগ্রাম পার লিটার মানে হচ্ছে কত মোল আসলে? এত মোল। 1.87। হ্যাঁ, তাহলে আমি জানি কি 1 মোল ধ্বংস করে 6 মোল বাইকার্বনেট, 1 মোল ধ্বংস করে 6 মোল বাইকার্বনেট, তাহলে 1.876 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মোল ধ্বংস করবে কত মোল বাইকার্বনেট? 6 ইন্টু 1 6 ইন্টু 1.876 ইন্টু 10 টু দি পাওয়ার -3 না? এত মোল বাইকার মানে 1 মোল যদি 6 মোল হয় তাহলে এত মোল কত হবে? 6 ইন্টু এত। জি স্যার। এটা গুণ করলে কত আসে? 1.13 into 10 to the power -2। 10 টু দি পাওয়ার -2 না -5 না -4? -2। -4 মনে হয়, দেখো তো। সরি, এটা তো -5। এটা -5, এটা হচ্ছে -4। ঠিক আছে? স্যার 4 আসে। আচ্ছা, এত মানে হচ্ছে বাইকার্বনেটের লাগে কতটুকু? 1.12 ইন্টু এত। এটার এককটা কি বলো তো? এটা হচ্ছে মোলস পার লিটার। লিটার। এখন হচ্ছে মোল পার লিটার। মোল পার লিটার থেকে মিলিগ্রাম পার গ্রাম, মিলিগ্রামে কিভাবে মিলিগ্রাম পার লিটারে কিভাবে কনভার্ট করা লাগে জানো? মোলস পার না লিটার স্যার। থেকে মোলস পার লিটারকে মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করতে হলে সেটার ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে গুণ করা লাগে। বাইকার্বনেটের এটা তো মিলিগ্রাম পার লিটার অফ কি? এটা বাইকার্বনেট না? এটা কি HCO3- না? জি স্যার। এখন বাইকার্বনেটের ইকুইভ্যালেন্ট ওয়েট কত দেখো? হাইড্রোজেনের 1, কার্বনের কত? 12। অক্সিজেন কয়টা আছে? 3টা। না, 2টা। 3টা। 3টা ইন্টু 16 কত আছে দেখো? 61 না?
61 কি আছে গ্রাম পার মোল, এটা ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, স্যার শেষ না? না আরো বাকি আছে, একটু অল্প একটু বাকি আছে। বাইর করছো? হ্যালো, জি স্যার। এখন দেখো আমি কি বলছি, মোল পার লিটার থেকে আমাদের যদি গ্রাম পার লিটারে কনভার্ট করা হয়, তখন কি দিয়ে গুণ করা লাগবে সেটাকে? মলিকুলার ওয়েট দিয়ে গুণ করা লাগবে। এখন এটা মলিকুলার ওয়েট কিসে, যেহেতু 6টা বাইকার্বনেট আছে, তো এটাকে আমি মলিকুলার ওয়েট দিয়ে গুণ করছি, 61 গ্রাম পার মোল দিয়ে গুণ করছি, গ্রাম পার মোল দিয়ে গুণ করছি। দেখো এখানে গ্রাম পার মোল, এখানে হচ্ছে কি মোল পার লিটার, তো এই মোল আর মোল কাটা চলে যায় না, জি স্যার। তাহলে থাকবে কি সেটা গ্রাম পার। গ্রাম পার লিটার। এখন 1 গ্রাম ইকুয়াল কত মিলিগ্রাম বলা যায়? 1000। হ্যাঁ, মানে 10 টু দি পাওয়ার 3 মিলিগ্রাম, মানে এই গ্রামটাকে আমি মিলিগ্রামে কনভার্ট করে নিচ্ছি। আলটিমেটলি ইউনিটটা কিসে আসবে? মিলিগ্রাম পার লিটার। এটা কত আসে দেখো তো, 6.87 জি স্যার। মিলিগ্রাম পার লিটার এস কি, মিলিগ্রাম পার লিটার এস বাইকার্বনেট। ঠিক আছে, এটা বুঝে গেছে? এটা কিভাবে আছে সবাইকে ক্লিয়ার? হ্যালো সাদমান? জি স্যার। স্যার একটু দেখতে হবে স্যার। আচ্ছা, ভিডিও দেখলে আশা করি সবার হচ্ছে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে আর কি। জি স্যার, ভিডিওটা স্যার দিয়ে দিন স্যার। এখন দেখো আমি তোমাদেরকে আগের ক্লাসে, মানে এর আগের ক্লাসে একবার দেখাইছিলাম যে আমরা অ্যালকালিনিটি অলওয়েজ কিসে দেখাই বলতো? অ্যালকালিনিটা কিসে শো করি মনে আছে? অ্যালকালিনিটি আমরা কিসে শো করি? কিসে? সব ভুলে বসে থাকলে কেমনে? এখানে আমরা অ্যালকালিনিটি শো করতে কিসে, অলওয়েজ অ্যালকালিনি কিসে শো করে দেখা যাচ্ছে না? অ্যালকালিনিটা কিসে শো করি? মিলিগ্রাম পার লিটারে কিসে শো করি আমরা? মিলিগ্রাম পার লিটারে। হ্যাঁ, মিলিগ্রাম পার লিটার এফসি ক্যালসিয়াম কার্বনেটে। কিন্তু আমরা বের করছি কিসে বলতো, একটু আগে দেখালাম যে বের করছি এম ই কিউ দিয়ে কি বোঝায়? দাঁড়াও, আমরা বের করছি কিসে এটা? মিলিগ্রাম পার লিটার কার্বনেট, বাইকার্বনেট। বাইকার্বনেট। কিন্তু আমাকে শো করতে হবে কিসে? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট। হ্যাঁ বলো, কি জানি ইয়া বলো নসিন কি? স্যার ম্যাথে তো অনেক ঝামেলা এম ই স্যার। কিউ একটু এম ই কিউ দিয়ে কি বুঝাইতেছে এখানে? কোথায়? এই যে ইউনিটে এম ই কিউ। এখানে? হ্যাঁ, ইউনিটটা যে এখানে এম ই কিউ পার লিটার যেটা। ও আচ্ছা, মিলিগ্রাম লিটার ইকুইভ্যালেন্ট এম ই কিউ অর মিলিগ্রাম পার লিটার, মানে ইকুইভ্যালেন্ট এস ক্যালসিয়াম কার্বনেট, এটাকে সংক্ষেপে লিখছে আর কি। মিলিগ্রাম পার লিটার এস ক্যালসিয়াম কার্বনেটকে তোমাদের সংক্ষেপে লিখছে মিলিগ্রাম ইকুইভ্যালেন্ট লিটার এস ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা স্যার। আচ্ছা, তো এটা ফর্মুলা দেখো, মিলিগ্রাম পার লিটার ক্যালসিয়াম কার্বনেট প্রকাশ করতে হলে কি করা লাগে? ফর্মুলাটা কি? মিলিগ্রাম পার লিটার অফ স্পিসিস। এখন দেখো আমি মিলিগ্রাম পার লিটার অফ স্পিসিসটা আসলে আমার কি বলতো, এখানে স্পিসিসটা কি? বাইকার্বনেট। এবং পাইছো কতটুকু? হ্যালো, পাইছো কতটুকু? 6.87। তো আসো আমি ফর্মুলার মধ্যে লিখি, এখানে লিখি। তো এখানে আমার মিলিগ্রাম পার লিটার অফ কত পাইছো? 6.87 ইনটু কি আছে? ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম কার্বনেট, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দা কি আছে আমার স্পিসিস। এখন দেখো বাইকার্বনেট, যখন আমি বলতেছি HCO3 সেটার ইকুইভ্যালেন্ট ওয়েট ফর্মুলা হচ্ছে তোমার মলিকুলার ওয়েট বাই হচ্ছে তোমার
সরি মলিকুলার ওয়েট বাই হচ্ছে তোমার এটা কি বলে এটাকে, এই যে -1 যেটা থাকে এটাকে বলে ফ্যাক্টর, ফ্যাক্টরটা আমার আসলে মনে নেই। এখানে কত, এটা -1 না, এখানে কত আছে -1, তাই এখানে ভাগ দেওয়া লাগবে মাত্র 1 দিয়ে। বাইকার্বনেটের একটু আগে কত বের করছিলাম 6 to 1 না, জি স্যার 6 to 1/1, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত এটার? 6 to 1 দেখো ফর্মুলা কি, মিলিগ্রাম পার লিটার স্পিসিস বাই ইকুইভ্যালেন্ট অফ ক্যালসিয়াম কার্বনেট বাই ইকুইভ্যালেন্ট অফ দ্য স্পিসিস, তাই নিচে লিখলাম 6 to 1। এখন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট ওয়েটটা আসলে কত, ক্যালসিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট ওয়েট এখন যখন বলে ক্যালসিয়াম কত +2 না, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের মলিকুলার ওয়েট কত বলতে পারবা? ক্যালসিয়াম কার্বনেটের মলিকুলার ওয়েট কত? ক্যালসিয়াম কত? 98 না স্যার, 93 ক্যালসিয়াম কত? 98 না 100 জানি স্যার, ভুলে গেছি। ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন কত? 16 16 × 3 কত আছে দেখো, 100 আসবে। স্যার 100। এটা হচ্ছে মলিকুলার ওয়েট, কিন্তু সেটার ইকুইভ্যালেন্ট ওয়েটটা কত? এটার ইকুইভ্যালেন্ট ওয়েট কত? ইকুইভ্যালেন্ট ওয়েট হবে মলিকুলার ওয়েট বাই 2 মানে +2, কত হইলো? 50 50। তাহলে 6.87 বাই হচ্ছে 3 কত আছে দেখো,5.63 হ্যাঁ কি সেটা মিলিগ্রাম পার লিটারের কি, এটা ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট দেখো যখন আমি অ্যালাম মিক্স করলে সে কতটুকু কনজিউম করে, কতটুকু কনজিউম করে? 5.63 5.63 সে কনজিউম করে আর। এখন আমি যদি তোমাদের স্ক্রিনে যাই, সরি স্ক্রিন শেয়ারে দেয়া আছে, কোশ্চেনে দেখো তো অ্যালকাইনিটি ছিল কত এখানে? 50 মিলিগ্রাম 50 মিলিগ্রাম ছিল, তাহলে বাকি আছে কত আর পানিতে অ্যালকালিনিটি? পানিতে আর অ্যালকালিনিটি কত থাকবে তাহলে? 50 মাইনাস কত? 5.63 না, জি স্যার কত আছে দেখো? 44.36 40.3। এখন বুঝতে পারছো, মানে পানিতে যদি আমি অ্যালাম ইউজ করি তাহলে 50 মিলিগ্রাম পার লিটার ক্যালসিয়াম কার্বনেট অ্যালকালিনিটিটা কইমা 44.36 হয়ে গেল। এখন দেখো আমি ম্যাথের মধ্যে আমি যদি চেঞ্জ করতে চাই, আমি যদি এখানে অ্যালামের জায়গায় ফেরিক ক্লোরাইড ইউজ করি, অ্যালামের জায়গায় ফেরিক ক্লোরাইড ইউজ করি, চেঞ্জটা কোথায় আসবে জানো? প্রথম দুইটা গ্রাফে কিন্তু কোনো চেঞ্জ নাই, মানে গ্রাফে নরমালি দেখা যাবে এভাবে মানটা আসবে, চেঞ্জটা আসবে হচ্ছে কোথায়? ফেরিক ক্লোরাইড কয় মোল নষ্ট করে? ফেরিক 3 ক্লোরাইড মোল 3 মোল, মানে হচ্ছে ম্যাথের ওইখানে সব চেঞ্জ আসবে। ফেরিক ক্লোরাইডের তোমাদের তখন কি করা লাগে? ফেরিক ক্লোরাইডের ইকুইভ্যালেন্ট ওয়েট বের করা লাগবে, ফেরিক ক্লোরাইড মলিকুলার ওয়েট বের করা লাগবে। ফেরিক ক্লোরাইড হচ্ছে +3, কিন্তু ফেরিক ক্লোরাইড কি +3, তো এটা পারবা না? যদি বলি ফেরিক স্যার ক্লোরাইড, কঠিন আছে এটা। এই জন্য তো 35 মার্কেট ছিল আগের বার, কেউ অ্যান্সার করে নাই, নট এ সিঙ্গেল একজন অ্যান্সার আবার করে। দেখতে বুঝতে পারবো আবার এটা একবার কইরা নিজের যদি গ্রাফ আইকা করো দেখো যে এই জিনিসটা অ্যান্সার করা হচ্ছে সোজা। স্যার আপনার করা ম্যাথটা একটু দিয়ে দিয়ে নাহলে বুঝাইতে পারবো না এটা। আমার কথা হলো কি জানো, মানে এই যে খাতাটা আমাদের যে স্যার করেছিল রেজাল্ট করিম স্যার, উনি খুব তাড়াতাড়ি লিখতো। আমি তোমাদেরকে এটা মানে স্ক্রিনশট তুলে তুলে পাঠাইতে পারবো, আমি জানি না যে তোমরা আসলে দেখে বুঝবা কিনা এটা। কিন্তু আচ্ছা স্যার আমি এভাবে মানে বুঝাইতে গেলে একটু স্যার তাহলে প্রবলেম একটু হয়ে করাই দিন। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের এখানে এটা আমাদের পুরো একটা পিডিএফ আছে, পিডিএফ এর আমি তোমার পিডিএফটা আপলোড দিয়ে দিতে পারবো, কিন্তু এটা সেমিস্টারের পরে দিতে যাচ্ছিলাম। আমি তোমাদেরকে আমার যে ম্যাথটা যেটা করা আছে হাতে করা, সেটা আমি তোমাদের স্ক্রিনশট তুলে তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি আর কি, হবে না? জি আর পিডিএফটাই দেন স্যার। পিডিএফটা দেয়া যাবে না, পিডিএফটা এখানে এই সিলেবাসে অন্য কিছু আছে, বুঝছো? আমি তো কোশ্চেন করা লাগবে। স্যার স্যার আচ্ছা
ঠিক আছে, আমি এটা তোমাদের তুলে তারপর এটা আমি দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে আজকে? না। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস ছিল। তোমাদের ছিল হচ্ছে বাফেল টাইপ বেসিনের কিছু ম্যাথ ছিল, আসলে এতটা ইম্পর্টেন্ট না বাফেল টাইপ বেসিনের। তো আমি আশা করি যে এটা একটু পরে পরে করে যাচ্ছি আর কি, এখন আর এগুলো করাবো না। তোমাদেরকে আমি দিয়ে দিছি, তোমাদের গ্রুপে একটু চেক করে দেখো যে গ্রুপে আমি ওটা দিয়ে দিছি অলরেডি। কি দিছে? কিসে? ওই যে ম্যাথ দুইটা যেটা ছিল ম্যাথটা আমি দিয়ে দিছি, এখনই দিছি আর কি, হয়তো একটুর মধ্যে কিছুক্ষণের মধ্যে চলে যাবে। আচ্ছা স্যার। আচ্ছা, দেখলে বুঝবো ম্যাথটা কিভাবে করছে, এটা একটু ওখানে একটু মানে শর্টকাটে করা আর কি, তোমরা একটু কইরা একটু স্যার না বুঝলে আপনি আবার করাই দেবেন। আর লেখা তো কিছু বোঝা যায় না, ছবি লেখা। বুঝবা, একটু বড় করে দেখো, একটু জুম করে দেখা লাগবে আর কি। স্যার খুবই কষ্ট গো স্যার, একদম ঘোলা ঘোলা লেখা স্যার। এটাই জন্য বলছি ভিডিওটা দেখো, ভিডিও দেখার পরেও যদি মনে করো এটা বুঝতে না পারো তখন হচ্ছে এটা দেখবে। স্যার তখন আপনি আবার কইরা দিবেন। আচ্ছা ঠিক স্যার আছে, আপনি একবার হাতে করে দেন না স্যার, তাহলে তো হয়। হাতে করে দেয়া যায়, আচ্ছা দেখি। জি স্যার, করেন না হাতে স্যার, করে বাবা স্যার হাতে করে দেন স্যার। আমাদেরকে ছবি দিয়ে দিয়ে। আচ্ছা দেখো, আর এখানে কি আছে তোমাদের, এখানে আরো দুইটা ছবি স্লাইড আছে। ছবি দিতে। স্যার আজকে আর না, আজকে আজকে দেখান না আজকে স্যার দেখাবো প্লিজ। না আমি, প্লিজ আজকে দেখাচ্ছি না আমি, আমি জাস্ট বলতেছি আর কি। তোমাদের আরো দুইটা স্লাইড বাকি আছে আমার আসলে পড়ানোর। এটা হচ্ছে তোমাদের হচ্ছে ডিসইনফেকশন। তোমরা কি আসো? জি স্যার। জি স্যার। মানে সিলেবাসটা শেষ করে দিতে পারতাম যদি ঈদের আগে। আর এখানে ডিসইনফেকশন আছে, এটা 24 পেজের স্লাইড, এখানে জাস্ট একটা ম্যাথই আছে, খুবই ছোট ছোট ম্যাথ, মানে এটা একদম ছোট ম্যাথ, এত কিছু করা লাগে না, 5 লাইন 4-5 লাইনের। আর এখানে ডিসইনফেকশন এটা আমি নেক্সট ক্লাসে পড়াবো আর কি। আর তোমাদের ডিসইনফেকশন ছাড়া আরেকটা আর লাস্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে ফিল্ট্রেশন। ফিল্ট্রেশনের ম্যাথ আছে তোমাদের 3টা ম্যাথ আছে। ফিল্ট্রেশনের জন্য হয়তো ক্লাস 2টা লাগতে পারে আর কি, বা ফিল্ট্রেশনের জন্য তোমরা 2টা ক্লাস থেকে একটা ক্লাস যদি একটু ব্লেন্ডি করে করো শেষ হয়ে যাবে আর কি, ঠিক আছে? স্যার কোর্স তো অনেক বড় স্যার, এই কোর্সটা। এখানে 3টা ম্যাথ আছে, 3টা ম্যাথই খুবই খুবই ইম্পর্টেন্ট, 1 2 3। স্যার আপনি তো আগে বলছিলেন যে ম্যাথ গুলো আলাদা করে খাতায় দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি ম্যাথটা আমি জাস্ট পুরো পার্টটা দিতে পারবো না, লাস্টের পার্টটা আমি তোমাদের ভিডিও করে পাঠিয়ে দিব আর কি, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, আর তোমাদের কিছু বলার নাই এখন পর্যন্ত ক্লাস, আমি তোমাদের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি, ক্লাসটা লেন্দি হয়ে গেছে, সবাই ভালো থাকো। অনেক হ্যাঁ বেশি স্যার, আচ্ছা, অনেক না বেশি লেন্দি হয়ে গেছে। আরো 2টা ক্লাস একটু লেন্দি হবে, লাস্ট 2টা সপ্তাহ তোমাদের এমনিও তোমাদের ভার্সিটি খোলা থাকলে এমনিও প্রেসার পড়ে, এই ক্লাসটা একটু প্রেসার না আর কি। আমার নিজেরও মাস্টার্সের পরীক্ষা আছে 19 তারিখ আছে, 29 তারিখ আছে। একটা রিভিউ দিবেন না স্যার, একটু কমাই রিভিউ স্যার। ক্লাস নিব, আমি তোমাদের চাচ্ছি আসলে ক্লাসটা শেষ করতে, কারণ আমার নিজের মাস্টার্সের পরীক্ষা আছে, তো আমি চাচ্ছি তোমরা এভাবে একটু কষ্ট তারপর করো। অনলাইনে পরীক্ষা হবে। আমার এই যে আমি তো নিজে অনলাইনে পরীক্ষা দিব। জুমে পরীক্ষা দেন? হ্যাঁ আমি জুমে পরীক্ষা দিব, সব আনসিন ওপেন বুক। কিন্তু স্যার আমরা দিব না, আমরা দিব না। এখন দেখা যাক আর কি। তার চাইতে তো ওইভাবে পরীক্ষা দেওয়া ভালো স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো আর কি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।